পলাশ, আস্তে বাইক চালা, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে বললাম। তবে কে শোনায় কার কথা। পলাশ তো মনের খুশিতে বাইক চালাতে লাগলো। আমি আবারও চিৎকার করে বললাম, আরে বেটা সামনে তাকা। ও মা গো, ওরে বাবা রে। পলাশের চিৎকার শুনে দৌড়ে আসলাম। এসে দেখি পলাশের বাইকের সাথে ধাক্কা খেয়ে একটা মেয়ে মাটিতে পড়ে আছে। পলাশ তো সেখানেই বসে আছে। আর যে শরীর বানিয়েছে তাতে ওর উঠতে কয়েক মাস সময় লেগে যাবে মনে হয়। আমি গিয়ে পলাশকে টেনে ওঠাতে লাগলাম। আমি পলাশকে উঠে যে না মেয়েটিকে ওঠাতে যাব, ঠিক তখনই দেখলাম এ আর কেউই নয়, এ তো জান্নাত। জান্নাত ধাক্কা খেয়ে মাটিতে বসে আছে, মুখ অন্যদিকে করে। আমি দেখে বুঝে গেছি এ হলো জান্নাত। তার মানে এখানে আর এক মুহূর্ত থাকলে আমার জ্ঞান কবচ হয়ে যাবে। আমি ফিসফিসিয়ে পলাশকে বললাম, পলাশ বাইক ওঠা আর দে দৌড়, এ তো জান্নাত। আমি তো বাইক না নিয়ে দিলাম ছুট। পলাশ আমার পিছে পিছে বাইক নিয়ে আসছে। রাস্তার মোড়ে আসতে আমি পলাশকে বললাম, পলাশ তুই বাইক নিয়ে বাসায় যা, আমি কালকে ভার্সিটি থেকে তোর সাথে দেখা করছি। আর জান্নাত যেন না জানে যে তুই ওকে ধাক্কা দিয়েছিস। পাগল নাকি? ওর মতো ডেঞ্জারাস মেয়েকে বলবো? তারপর আমি পলাশকে বিদায় জানিয়ে বাসার দিকে হাঁটা দিলাম। বাসায় যেতে যেতে আমার পরিচয়টা তো শুনে নিন। আমার নাম রাশিদুল ইসলাম রিফাত। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। এবার অনার্স সেকেন্ড ইয়ারে। আমার সাথে যে ছিল সে হলো আমার বন্ধু পলাশ। স্বাস্থ্য একটু বেশি হয় এই আর কি। যাই হোক, বন্ধুর বিষয়ে এসব বলতে হয় না। সে যাই হোক, পলাশ নতুন বাইক কিনেছে আঙ্কেল অর্থাৎ পলাশের বাবার পা ধরে। আমি বাইক চালাতে পারি। আরে আমার নিজেরই বাইক আছে, তবে সবসময় ব্যবহার করি না। আমি ওকে বাইক চালাতে শিখাচ্ছিলাম, তখনই তো দেখলেন অ্যাক্সিডেন্ট করলো। আবার সাধারণ কারোর সাথে করেনি, জান্নাতের সাথে করেছে। জান্নাত হলো আমাদের বেস্ট ফ্রেন্ড। পুরো ইউনিভার্সিটির মধ্যে ওর সে সুন্দরী মেয়ে মনে হয় নেই। আর সবথেকে বড় কথা হলো সে ভার্সিটির ছোট বড় সবার ক্রাশ। কিন্তু আমি জান্নাতকে ভালোবাসি, যা একমাত্র পলাশকে জানিয়েছি। আমি এখন ওইসব আর ভাবি না, কারণ জান্নাত এক এক দিন এক এক বয়ফ্রেন্ডের সাথে থাকে। মানে খাঁটি বাংলায় আমরা যাকে বলি 12 ভাতারি আর কি। বলতে গেলে ড্রেস চেঞ্জ করার মতোই বয়ফ্রেন্ড পাল্টায়। আমি কিছু জিজ্ঞেস করলেই বলে, আরে বন্ধু, এটা তো জাস্ট টাইম পাস, পকেট ফাঁকা করেই ছেড়ে দিব। আর সব থেকে বড় কথা হলো ও আমার জীবনে দেখা সব থেকে দজ্জাল একটি মেয়ে। রাগ উঠলে সামনে কে আছে তা কিছুই দেখে না। সেই ছোটকাল থেকেই মার খেয়েই আসছি। আসলে আমি পলাশ আর জান্নাত অনেক আগে থেকেই আমরা বেস্ট ফ্রেন্ড। আল্লাহ জানে, যদি সে জানতে পারে এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী পলাশ আর ওকে ট্রেনিং দিচ্ছিলাম আমি, তাহলে আর রক্ষা নেই। তাহলে পরিচয় করবো এখানেই শেষ হোক, বাকিটুকু গল্পের সাথে থাকলেই বুঝবে। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ডাইনিং টেবিলে বসলাম। খাবার খাওয়ার সময় আম্মু জিজ্ঞেস করলো, কিরে, সারাদিন কোথায় ছিলি? পলাশ নতুন বাইক কিনছে, তাই তাকে ট্রেনিং দিতে গেছিলাম। আব্বু আমার কথা শুনে বলল, নিজের দামি বাঘ ইতিমের মতো ফেলে রাখছিস? তাহলে পলাশকে কি ট্রেনিং দিতে গিয়েছিলি? পলাশ এত জোর করলো তাই ট্রেনিং দিতে গেছিলাম। সে শো অফ করার জন্যই বাইক কিনেছে, কিন্তু এখন আর মনে হয় না পলাশ এই জীবনে বাইক নিয়ে কলেজে যাবে। কেন? একটু আগে পলাশ বাইক চালাতে চালাতে জান্নাতের উপর উঠিয়ে দিয়েছিল। তারপর আমার মুখের কথা কেড়ে নিয়ে আম্মু বলল, আহারে, জান্নাতের কিছু হয়নি তো? জান্নাতের কি হবে, যে মেয়ে না, এত সহজে কিছু হবে না। ভাগ্যিস জান্নাত আমাদের দেখার আগে আমরা সেখান থেকে পালিয়ে এসেছি। তখন আব্বু হেসে হেসে বলল, দেখলে তো তুই আর বাসায় ফিরতে পারতি না। আম্মু আব্বুর কথায় বিরোধিতা করে বলল, আরে থামো তো, এত মিষ্টি একটা মেয়ে। আম্মুর কথা শুনে আমি ভিড় করে বললাম, কি মিষ্টিটা তো আমিই জানি। আর কিছু না বলে খেয়ে দিয়ে নিজের রুমে চলে গেলাম। বিছানায় শুয়ে মোহাম্মদ জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন বুক ইরাকাশ পড়া শুরু করি। অর্ধেক বই পড়ে ঘুমিয়ে পড়লাম। ও হ্যাঁ, আর আপনারা ভাবছেন আম্মু আব্বু জান্নাতের ব্যাপারে কিভাবে জানলো? আমি তো আগেই বলেছিলাম আমরা অনেক আগে থেকে বেস্ট ফ্রেন্ড। কিন্তু জান্নাত আম্মু আব্বুর সামনে ভদ্র সেজে থাকতো। সকালে নাস্তা খেয়ে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। পলাশের দেখা মাঝপথে পেয়ে গেলাম। দুজনে একসাথে ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করি। আমি পলাশকে তাচ্ছিল্য করে জিজ্ঞেস করলাম, কিরে বাইক আনলি না? পলাশ তখন ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, পাগল নাকি? আমি নতুন বাইক নিয়ে আসলে জান্নাত বুঝে যাবে যে মেয়ে না। আহারে, যে কাজের জন্য বাইক কিনলি তার হলো না। পলাশ কিছু বলবে তার আগে আমার মোবাইলে কেউ একজন ফোন করলো। আমি ফোন বের করতেই আমার কপালে ভাঁজ পড়ে গেল। ফোনের স্ক্রিনে তাকাতে আমার হাত পা কাঁপা শুরু করলো। পলাশ তখন বুড়ো কুসকে জিজ্ঞেস করলো, কিরে, কে ফোন দিল আর তোর হাত কাঁপছে কেন? আমি তড়িঘড়ি করে বললাম, আরে শালা জান্নাত ফোন দিছে। কথাটা শোনার পর পলাশের হাত পা সব কাঁপা শুরু করেছে। কিরে, এখন তো তোর ফুল স্পিড বডি কাঁপছে। কাঁপবে না? তুই বল যে মেয়ে, এই মেয়ে সকাল সকাল ফোন করেছে কেন? আমি কিভাবে জানবো? হয়তো কালকের কথা জেনে গেছে। তুই কল কেটে দে। ফোন রিং হতে হতে কেটে গেল। যা শালা,
ফোন তো আগেই কেটে গেল। আমার কথা শেষ না হতে আবার ফোন বাজা শুরু করলো। আমি ফোনের দিকে তাকালাম। ফোনের স্ক্রিনে থেকে নজর সরিয়ে পলাশকে বললাম, আবার ফোন দিয়েছে। আমি কল রিসিভ করলাম। আমি কল রিসিভ করে লাউড স্পিকার দিয়ে ভয়ের তো কণ্ঠে বললাম, হ্যালো জান্নাত। অপর পাশ থেকে জান্নাতের ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল। কি রে কুত্তা, তোর ফোন ধরতে এত সময় লাগলো কেন? আসলে একটা কাজ করছিলাম, তাই ফোন সাইলেন্ট ছিল। তুই এখন কোথায়? আমি মাত্র ভার্সিটি আসলাম। তুই কোথায়? আগে বল, তোর সাথে কি পলাশ শালাই আছে? জান্নাতের মুখে পলাশের নাম শুনে তো পলাশের আরও জোরে জোরে কাঁপা শুরু হলো। আমি জান্নাতকে মিথ্যা কথা বললাম। পলাশ তো অসুস্থ, তাই আজকে ভার্সিটিতে আসবে না। ও, তাহলে কল কেটে পেছনে তাকা। আমি মোবাইল পকেটে রেখে পিছনে তাকিয়ে দেখি জান্নাত অগ্নিদৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি বিড়বিড় করে বললাম, পলাশ আজ তো গ্যা কামছে শালা, তোর জন্য আমিও ফেসে গেলাম। আমি নিজেকে স্বাভাবিক রেখে বললাম, জান্নাত আসলে পলাশ এখন বাসায় চলেই যাবে, তাই না পলাশ? কথাটা বলে পলাশের দিকে তাকালাম। সে আমার পরিকল্পনা বুঝতে পেরে বলল, হ্যাঁ দোস্ত, আসলে তোরা থাক, আমি বাসায় চলে যাই। আজকে শরীরটা ভালো লাগছে না। পলাশ ভার্সিটির গেট দিয়ে বের হতে যাবে, তার আগেই জান্নাত পলাশের কলার ধরে টানতে টানতে ভার্সিটির মাঠের কোণে নিয়ে গেল। আমি পিছন পিছন গেলাম। আল্লাহ জানে আজকে জান্নাত পলাশকে কি করবে। পলাশ জান্নাতের হাত থেকে নিজের কলা ছাড়িয়ে বলল, কিরে, তুই আমাকে টানতে টানতে এখানে নিয়ে আসলি কেন? জান্নাত কিছু না বলে পলাশের দুই গালে থাপ্পড় বসিয়ে দিল। পলাশ দুহাত দিয়ে নিজের গাল ধরে মাথা নিচু করে দাঁড়িয়েছে। জান্নাতকে খুবই রাগান্বিত লাগছে। জান্নাত এখন প্রচণ্ড রেগে আছে। কিন্তু আমি পলাশকে এখানে একলা রেখে যেতে পারবো না। তাই আমি জান্নাতকে জিজ্ঞেস করলাম, কি রে, তুই পলাশকে মারলি কেন? তুই জানিস না তুই না বললে আমি কিভাবে জানবো? গতকালকের ঘটনায় এত দ্রুত ফুলে গেলি? মাথা নিচু করে বললাম, আসলে গতকালকে। থাক, আর বলতে হবে না। তুই এখন চলে যা, পলাশের সাথে আমার কথা আছে। আমি অসম্মতি জানিয়ে বললাম, না, আমি পলাশকে রেখে কোথাও যাব না। পলাশ আমার বন্ধু, আর তোরও বন্ধু, মনে রাখবি সেটা। এখন বন্ধুর প্রতি দরদ বের হচ্ছে, অথচ গতকাল আমার ক্ষেত্রে কি করলি? আমি কি তোদের বন্ধু না? এখন পলাশকে বিপদে ফেলে কোথাও যাবি না, অথচ গতকাল আমাকে সেখানে ফেলে রেখে চলে আসলি। আমি আর পলাশ চুপ করে আছি। সত্যিই তো, জান্নাতও তো আমাদের বন্ধু। আমরা কিভাবে তাকে ফেলে রেখে চলে আসতে পারলাম? আমি বিনয় কণ্ঠে বললাম, জান্নাত উই আর সরি। পলাশ আমার সাথে একমত হয়ে বলল, হ্যাঁ দোস্ত, এবারের মতো মাফ করে দে। জান্নাত তখন নিজেকে স্বাভাবিক রেখে বলল, এতবার করে যখন বলছিস তখন মাফ করে দিলাম। এখন ক্লাসে চল, আর পলাশ কালকে থেকে বাইক আনবি। আমি কিছুই বলবো না। পলাশ মাথা নেড়িয়ে বলে। হুম। তারপর আমরা সবাই একসাথে ক্লাসে গেলাম। সব ক্লাস শেষে রাতে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের তিনজনের বাসায় একই রাস্তা দিয়ে যাওয়া যায়। আচমকা আমার মস্তিষ্কে কিছু একটা প্রশ্ন উকি মারল। আমি জিজ্ঞাসানু দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে বললাম, জান্নাত তুই কিভাবে জানলি যে পলাশ গতকাল বাইক চালাচ্ছিল? পলাশ ও বরুকসকে আমার সাথে একই প্রশ্ন করলো। আমরা অধীর আগ্রহে জান্নাতের দিকে তাকিয়ে আছি। তখন জান্নাত উত্তর দেয়, হাতারামের দল, আমি রাস্তার অপর পাশে ছিলাম, সেখানে থেকেই তোদের দেখতে পেয়েছিলাম। আমি দেখলাম যে তুই পেছনে দাঁড়িয়ে পলাশকে ইনস্ট্রাকশন দিচ্ছিস, আর পলাশ বাইক চালাচ্ছে তোর ইনস্ট্রাকশন এর মতো। আমি তোদের সাথে দেখা করার জন্যই যেই রোডের এই পাশে আসবো, ঠিক তখনই পলাশ আমার উপর বাইক উঠিয়ে দেয়। জান্নাতের কথা শুনে পলাশ অপরাধীদের মতো করে বলে, এবার থেকে আমি ঠিক করে বাইক চালাবো, দেখে নিস। আমি আর জান্নাত পলাশের ইনোসেন্ট ফেস দেখে না হেসে পারলাম না। তারপর আমরা যার যার বাসায় চলে গেলাম। রাতে ডিনার করছি, এমন সময় আব্বু বলল, কিরে, আজকে কিছু জান্নাত কিছু বললো? আমি আব্বু আম্মুকে আজকের ঘটনা সব খুলে বললাম। আম্মু তখন আফসোসের ভঙ্গিতে বলল, আহারে, পলাশ তো ভালো ছেলে, তোকে থাপ্পড় দিল জান্নাত? না, এটা তো সে মোটেও ঠিক কাজ করলো না। আরে বাদ দাও তো এসব কথা। জান্নাত তার নিজের দিক থেকে ঠিক, আবার আমরা আমাদের দিক থেকে ঠিক। অতঃপর বিনা বাক্য ব্যয় করে ডিনার করে নিজের রুমে চলে গেলাম। ফেসবুকিং করছি, এমন সময় জান্নাত মেসেজ দিল, আগামীকাল যেন তার সাথে দেখা করি। আমি রিপ্লাই দিলাম, কালকে ভার্সিটিতে দেখা করব। জান্নাতও রিপ্লাই দিল। সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ফ্রেশ হয়ে পলাশের বাইক করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। বাইক পার্কিং করে জান্নাতকে ফোন দিলাম। জান্নাত কল রিসিভ করার পর বলল, হ্যালো জান্নাত, তুই কোথায়? অপর পাশ থেকে জান্নাতের অশ্রু মিশ্রিত কণ্ঠ শোনা গেল, মাঠের দক্ষিণ দিকে চলে আয়। আমি চট করে প্রশ্ন করলাম, তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? জান্নাত আমার প্রশ্নের উত্তর না দিয়েই পূর্বের ন্যায় অশ্রু মিশ্রিত কণ্ঠে বলল, তুই আয়, তারপর বলছি। ঠিক আছে। তারপর আমি আর পলাশ মাঠের দক্ষিণ দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি জান্নাত চুপচাপ ঘাসের উপর বসে আছে। আমি আর পলাশ জান্নাতের সামনে গিয়ে বসলাম।
জান্নাতের এমন অবস্থা দেখে পলাশ ভুরু কুচকে জিজ্ঞাসা করলো। কিরে তোর আবার কি হলো? আমি পলাশের সাথে সায় দিয়ে বললাম, হ্যাঁ, তোকে তো আজকে তেমন ফুরফুরে মনে হচ্ছে না। আমরা তো তোকে সবসময় হাসি খুশি দেখে এসেছি, তাহলে আজ কি হলো? জান্নাত তখন নরম কণ্ঠে বলল। আজকে মনটা ভালো নেই রে দোস্ত। আমি ভুরু কুচকে বললাম, কেন, আবার কি হলো? গতকাল সন্ধ্যায় আমি আমার 16 নম্বর বয়ফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমার 23 নম্বর বয়ফ্রেন্ড আমাকে দেখে ফেলে অন্যজনের সাথে। ফলে একসাথে দুইটা বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেল। তাই আজকে মনটা কিছুটা খারাপ। জান্নাতের কথা শুনে আমি পলাশের দিকে তাকাচ্ছি, আর পলাশ আমার দিকে তাকাচ্ছে। আমরা দুজন কিছুতেই নিজের হাসি থামাতে পারলাম না। দুজনে হো হো করে হেসে যাচ্ছি। হাসতে হাসতে খেয়ালই করিনি জান্নাত অগ্নিদৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি অতি কষ্টে নিজের হাসিটা থামিয়ে পলাশকে বললাম, বন্ধু শুনলি, 16 নম্বর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে 23 নম্বর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে। পলাশও নিজের হাসির বেগ কিছুটা থামিয়ে উত্তর দিল। আমাদের হাসি দেখে জান্নাত নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। কুত্তা, থামবি তোরা? তোদেরকে তো আমি শেষ করে দিব। এই বলে জান্নাত আমাদের পাঞ্চ ও কিক দিতে থাকে। আমি জান্নাতের হাত ধরে বললাম, আরে মারছিস কেন? তুই যে কথা বললি তাতে বোবা হেসে উঠবে। জান্নাত পূর্বের ন্যায় রাগান্বিত করে বলল। তাই বলে আমার সেন্টিমেন্ট নিয়ে তোরা হাসি তামাশা করবি? পলাশ তখন জান্নাতকে শান্ত করে বলল, ঠিক আছে, থামলাম আমরা। আর তোর কাছে এটা নতুন কি? গতকাল 2 জনকে হারিয়েছিস, আজকে না 5 জনকে পাবি? আমি পলাশের সাথে একমত হয়ে বললাম, হ্যাঁ, তোর তো আর ছেলের অভাব হয় না কখনো। জান্নাত কিছুটা শান্ত হলো, মনে হয় আমাদের কথা কাজে দিয়েছে। অতঃপর ক্লাস বেলের আওয়াজ শুনতে পেয়ে আমরা ক্লাস করতে চলে গেলাম। ক্লাসে আমরা 3 জন এক বেঞ্চে বসলাম। একটু পর প্রফেসর এসে সবাইকে গত সপ্তাহের অ্যাসাইনমেন্টের রেজাল্ট দিল। প্রফেসর এক এক করে সবার নাম বলছে। একসময় প্রফেসর আমার আর জান্নাতের নাম একসাথে বলল। আমরা দুজনে কিছুটা বিবৃত হলাম, তবে তা বাইরে প্রকাশ না করে প্রফেসরের সম্মুখে গেলাম। প্রফেসর দুজনকে জিজ্ঞেস করলো, আমি তোমাদের একসাথে কেন ডেকেছি তোমরা জানো? জান্নাত স্বাভাবিক ভঙ্গিতেই বলল। আপনি না বললে আমরা কিভাবে জানবো? জান্নাতের কথা শেষ হতে আমি বললাম, আমি আন্দাজ করতে পারছি, তবুও নিশ্চিত হওয়ার জন্য আপনি বলুন। প্রফেসর আমাদের সম্মুখে কিছু কাগজ তুলে ধরে বলা শুরু করলো। তোমাদের গত সপ্তাহে আমি যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেই অ্যাসাইনমেন্টের কাগজ এগুলো। আমি তোমাদের দুজনের খাতা দেখে অবাক। রাশেদ, তোমার খাতার সাথে জান্নাতের খাতার একেবারে হুবহু মিলে গেছে, কিন্তু কিভাবে? স্যারের কথা শুনে আমি আর জান্নাত দুজনেই চুপসে গেলাম। প্রফেসর আবার প্রশ্ন করলেন। জান্নাত মিথ্যা বলল। আসলে স্যার, আমরা তো বেস্ট ফ্রেন্ড, তাই হয়তো আমাদের লেখাও মিলে গিয়েছে। সেট আপ জান্নাত। রাশেদের গত 1 বছরের অ্যাসাইনমেন্ট আমি অ্যানালাইসিস করেছি। রাশেদের লেখা সব অ্যাসাইনমেন্টের ধরন একই, আর তোমার লেখার ধরন পুরোই উল্টো। হ্যান্ডরাইটিং আর রাইটিং স্টাইলের কথা না হয় বাদই দিলাম, কিন্তু এবার তোমার অ্যাসাইনমেন্টের ধরন রাশেদের অ্যাসাইনমেন্টের ধরন সহ হাতের লেখার স্টাইল মিলে গিয়েছে। প্রফেসরের কথা শুনে জান্নাত পুনরায় চুপসে গেল। প্রফেসর এবার আমার উদ্দেশ্যে বলতে থাকে। রাশেদ, তুমি জান্নাতকে তোমার বেস্ট ফ্রেন্ড মনে করে অ্যাসাইনমেন্ট করে দিয়েছো, কিন্তু এতে জান্নাতেরই ক্ষতি হচ্ছে। তুমি ক্লাসের টপার, অথচ তোমার বেস্ট ফ্রেন্ড পড়ালেখার দিক দিয়ে খ্যাত। জান্নাত কি সত্যি তোমাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে মনে করে? তোমাকে সবসময় ব্যবহার করছে। আমার কথা ভালো করে ভেবে দেখো। আর জান্নাত, এই সেম অ্যাসাইনমেন্ট তুমি নতুন পদ্ধতিতে আমাকে আগামীকাল জমা দিবে। স্যার, আমি দুঃখিত। নেক্সট টাইম এরকম কিছুই ঘটবে না। ক্লাস শেষে জান্নাত বেরিয়ে পড়লো ক্লাস থেকে, আর আমি জান্নাতের পিছিয়ে পিছিয়ে গেলাম। জান্নাত পুকুর পাড়ে গিয়ে বসে পড়লো, আমিও তার পাশে গিয়ে বসে পড়লাম। জান্নাতের মন খারাপ হলে সেই পুকুর পাড়ে আসে। জান্নাত অশ্রুমাখা কণ্ঠে বলল, আচ্ছা রাশেদ, তোর কি সত্যি মনে হয় আমি তোকে ব্যবহার করছি? কথাটা বলার পরপরই জান্নাত কেঁদে দিল। জান্নাত এরকমই, বাহির দিয়ে যত শক্ত থাকুক না কেন, ভেতরে ততটাই নরম। কেউ আমাদের বন্ধু তিনি প্রশ্ন তুলে জান্নাত অনেক দুঃখ পায়। আমি তখন জান্নাতকে বললাম, আরে তুই কাঁদছিস কেন? স্যার তো এমনি বলেছেন। কিন্তু স্যারের শেষ কথাটা ঠিক। আমি যদি বারবার তোর অ্যাসাইনমেন্ট করে দিই, তাহলে সেমিস্টার পরীক্ষায় তুই কি করবি? জান্নাত তখন নিজের দুহাত উল্টো পাশ দিয়ে নিজের চোখ মুছে বলল, আমিও বুঝতে পেরেছি, কিন্তু তুই তো জানিস যে আমি পড়ালেখায় একদমই মন বসাতে পারি না। আম্মু আব্বু কত পারি না হোম টিউটর রেখেছে, তবে কারো পড়া আমার মাথায় ঢোকে না। আর কালকের মধ্যে আমি কিভাবে 1 সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দেব? আমি জান্নাতকে আস্থা দিয়ে বললাম, আরে তুই চিন্তা করছিস কেন? আমি আছি কিসের জন্য? আজকে না হয় আমি তোকে অ্যাসাইনমেন্ট করতে সাহায্য করব। আমি শুধু তোকে বুঝিয়ে দেবো আর তুই কমপ্লিট করবি, কিন্তু তোকে ফুল ফোকাস দিতে হবে তোর পড়ালেখার উপর। আইডিয়া খারাপ না, তাহলে আজকে রাতে আমার বাসায় চলে আয়। ওকে, আঙ্কেল আন্টির সাথেও দেখা হয়ে যাবে। কিন্তু আম্মু আব্বু তো বাসায় নেই, ওনারা শহরের বাইরে আমার খালার সাথে দেখা করতে গেছে।
তাহলে আমি বাসায় গেলে আশেপাশের লোকেরা খারাপ কথা বলবে। তুই আমাদের বাসায় চলে আয়। এই জান্নাত কারো কথাই চলে না। কে কি বললো তাতে আমার কিছুই যায় আসে না। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই তুই আমার বাসায় যে কোনো সময়ে আসতে পারবি। তুই আজকে রাতে আসবি আর এটাই ফিক্সড, সাথে ডিনারও আমার বাসায় করবি। জো হুকুম মহারানী। জান্নাতকে বিদায় জানিয়ে সেদিনের মতো বাসায় চলে আসলাম। বিকেলের দিকে পাড়া চায়ের দোকানে গেলাম। সেখানে যেতে পলাশের সাথে দেখা। পলাশ আমাকে দেখেই প্রশ্ন করলো, কিরে দোষ, আজকে আমাকে ফেলে রেখে তোরা দুজন কোথায় গায়েব হলি? আরে তুই তো জানিস জান্নাতের মন খারাপ হলে সে পুকুর পাড়ে এসে বসে থাকে, তাই তাকে সান্ত্বনা দিচ্ছিলাম। আর তাছাড়া সে একা এত অ্যাসাইনমেন্ট কিভাবে শেষ করবে, এই জন্য আমি আজকে সন্ধ্যায় জান্নাতের বাসায় গিয়ে তাকে হেল্প করব। ইস দোস্ত, আমি যদি তোর মতো টপার হতে পারতাম তাহলে কোনো সুন্দরী মেয়ে আমাকেও তার বাসায় ডাকতো। আমি তখন অগ্নিদৃষ্টিতে পলাশকে উদ্দেশ্য করে বললাম, পলাশ খবরদার, আমাদের বন্ধুত্ব নিয়ে কিছু বলবে না। পলাশ স্বাভাবিকভাবেই বলল, বন্ধু, আমি তোর স্যার থেকেও তোকে বেশি চিনি, আর এটাও জানি যে তুই জান্নাতকে ভালোবাসিস। জানিসই যখন, তাহলে আর কথা না বাড়িয়ে এখন নিজের রাস্তা দেখ। আর জান্নাতকে আমি কখনো নিজের ভালোবাসার কথা বলবো না, কারণ কি জানিস, সে আমাকে তার সব থেকে প্রিয় বন্ধু হিসেবে দেখে। বাই দ্য ওয়ে, তুইও জান্নাতকে অনেক ভালো করে চিনিস ও জানিস সেই সত্যিকারের ভালোবাসা সম্পর্কে এখনো অবগত না। আরে বেটা, পারবি তুই জান্নাতকে এসব উদ্ভট কাজ করার থেকে আটকাতে? জান্নাতকে ভালো রাস্তায় তুই আনতে পারবি? ভালোবাসার কতটুকু জোর আমি তা জানি না, কিন্তু বন্ধুত্বের জোর অনেক। আমি তখন একটা দীর্ঘশ্বাস ফিরে বললাম, দেখা যাক। সেদিকের মতো পলাশকে বিদায় জানিয়ে চলে গেলাম। সন্ধ্যায় পাড়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করে নিলাম। অতবার বাসায় গিয়ে ব্যাগ কাঁধে চলে আম্মু আব্বুকে জান্নাতের বাসায় যাওয়ার কথা জানিয়ে জান্নাতের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। জান্নাতের বাসার সামনে আসতে আচমকা বৃষ্টি শুরু হলো। আমি দ্রুত জান্নাতের দোতলা বাসার নিচে এসে দাঁড়ালাম। তারপর কলিং বেলে চাপ দিলাম। একটু পর জান্নাত এসে দরজা খুলে দিল। আমাকে দেখা মাত্রই জান্নাত বলে উঠল, ইস, তুই তো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছিস। রুমে চল, টাওয়াল দিচ্ছি। অতপর আমি জান্নাতের সাথে রুমে চলে গেলাম। জান্নাত টাওয়েল আনতে চলে গেল। আমি আর জান্নাতের রুমে ঘুরে ঘুরে দেখতে থাকলাম। পুরো রুমের দেয়াল জুড়ে জান্নাতের তোলা কিছু দুষ্টু মিষ্টি ছবি। হঠাৎ আমার নজর পড়লো জান্নাতের বিছানার পাশে থাকা টেবিলের কোণে একটা ফটো ফ্রেমের উপর। ফটো ফ্রেমটা হাতে উঠে নিলাম। আমার জান্নাত ও পলাশের একত্রে তোলা ছবি জান্নাত ফ্রেমবন্দি করে রেখেছে। কলেজ লাইফে শেষ সময় তোলা হয়েছিল এই পিক। এরই মধ্যে জান্নাত টাওয়েল নিয়ে রুমে চলে আসলো। আমি ফটো ফ্রেম পূর্বের জায়গায় রেখে দিলাম। অতপর জান্নাতের হাত থেকে টাওয়েল নিয়ে নিজের ভিজে চুলে থাকা পানি পরিষ্কার করে ফেললাম। তারপর টাওয়েলটা বিছানায় রেখে বললাম, তুই এই পিক এখনো সামলে রেখেছিস? কি যে বলিস না, আমাদের সেই পুরনো স্মৃতি কি হারিয়ে ফেলবো নাকি? তুই তো কবে হারিয়ে গেছিস ভার্সিটিতে ওঠার পর। তুই আমাকে বলতে পারবি ভার্সিটিতে ওঠার পর গত 1.5 বছরে তুই কবে আমাদের সাথে কোথাও ঘুরতে গেছিলি, বা আমরা একসাথে পিকনিক করেছি? আমার প্রশ্ন শুনে জান্নাত চুপ হয়ে গেল। সে ভাবতে থাকে, সত্যিই তো, সে ভার্সিটিতে ওঠার পর বেপরোয়াভাবে জীবনযাপন শুরু করেছে। একের পর এক বয়ফ্রেন্ড তথা মুরগি ধরে হালাল করতে থাকে। নিউ জেনারেশনের ভাষায় বলতে গেলে 12 ভাতারি হয়ে গেছে। আমি জান্নাতের ভাবুক চেহারা দেখে বললাম, এইসব না ভেবে পড়ালেখায় মনোযোগ দে, সামনে সেমিস্টার এক্সাম। তারপর জান্নাতকে অ্যাসাইনমেন্ট বোঝাতে শুরু করি। একটু পর জান্নাতের মোবাইলে ফোন বেজে উঠলো। জান্নাত ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনে লেখা বেশি উঠলো মুরগি নং 36। তা দেখে আমি ঝাঁঝালো কণ্ঠে বললাম, জান্নাত, আমি তোকে ফোকাস করতে বলছি, এখন এইসব মুরগি নিয়ে ভাবলে অ্যাসাইনমেন্ট শেষ করতে পারবি না। আমার কথা মতো জান্নাত কল রিসিভ করলো না। অতপর আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে মনোযোগ দিল। খানিকক্ষণ বাদেই আবার ফোন বেজে উঠলো। জান্নাত এবার ফোন হাতে নিয়ে বলল, রাশেদ, তুই 2 মিনিট ওয়েট কর, আমি একটু কথা বলেই ফোন রেখে দেব, না হলে এই মুরগিটা একটু পরপর ডেকে উঠবে। তারপর কল রিসিভ করে বেলকনিতে চলে গেল। আর আমি অপেক্ষা করতে থাকি, কিন্তু জান্নাতের আসার কোনো খবরই নেই। শুধু জান্নাতের খিলখিল হাসি শব্দ ভেসে আসছিল, সাথে কিছু শব্দ শুনতে পাচ্ছিলাম, যেমন বাবু, লক্ষ্মীটা, ও মা, সত্যি। আমার কেন জানি আজ ভীষণ রাগ হচ্ছিল। প্রায় আধা ঘন্টা পর জান্নাত আসলো আর নিজের চেয়ারে বসে পড়ল। সরি দোস্ত, অনেক লেট হয়ে গেছে। জান্নাতের কথা শেষ হতে আমি চেয়ারে বসে থেকে উঠে দাঁড়ালাম। তারপর রাগান্বিতভাবে বললাম, তুই যদি তোর বাবু শোনায় মনোযোগ দিস তাহলে আর অ্যাসাইনমেন্ট কখনো শেষ হবে না। তুই থাক তোর বাবু শোনা নিয়ে, আমি গেলাম। আমি চলে যাব এমন সময় জান্নাত আমার হাত ধরে আমাকে পূর্বের জায়গায় বসালো আর বলল, আরে দোস্ত, রাগ করিস না, এই মুরগিটা একটু বড় লোক তো, তাই ভাব জমাচ্ছিলাম। আগামীকাল বিকেলে রেস্টুরেন্টে নিয়ে যাব। আচ্ছা, এইসব নিয়ে বাদ দে। এই দেখ, মোবাইল সাইলেন্ট করে দিলাম, এখন পড়া আমাকে। তারপর আমি জান্নাতকে আবার পড়াতে শুরু করি। জান্নাতের অ্যাসাইনমেন্ট শেষ হতে হতে কখন যে রাত 10টা বেজে গেছে বুঝতে পারলাম না। জান্নাত নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, অনেক লেট হয়ে গেছে, চল ডিনার করে নেই। ইটস ওকে, আমি বাসায় গিয়ে খেয়ে নেব। আমার বারণ শুনে জান্নাত তাৎক্ষণিক অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর বলল,
তোকে যখন একবার বলেছি আমার সাথে ডিনার করবি মানে করবি, আর একবার না বললে তোর এমন অবস্থা করব যে আগামীকাল ভার্সিটিতে যেতে পারবি না। জান্নাতের এমন কথায় আমি ভয়ে চুপসে গেলাম। জান্নাত কখন রেগে যায় সে নিজেও বলতে পারে না, কিন্তু একবার রাগ উঠলে আর রক্ষে নেই। তাই আমি জান্নাতের সাথে ডাইনিং টেবিলে গেলাম। জান্নাতের মাছের তরকারি আর মুরগির মাংস রেঁধেছে। খাবারের সুগন্ধ আমার নাকে যেতে বললাম, কোনো হোটেল থেকে এসব অর্ডার করেছিস? জান্নাত তখনই নিষ্পাপ চেহারা বানিয়ে বলল, দোস্ত, তুই এভাবে বলতে পারলি? আমি নিজের হাতে এত কষ্ট করে তোর জন্য রান্না করলাম, আর তুই কিনা বলছিস আমি হোটেল থেকে অর্ডার করেছি। জান্নাতের কথা শুনে আমি বিস্মিত কণ্ঠে বললাম, তুই আমার জন্য রান্না করছিস? বাহ, তাহলে তো আমি সৌভাগ্যবান। জান্নাত তখন উৎকণ্ঠিত হয়ে বলল, তুই খেয়ে দেখ না কীরকম হয়েছে। ওয়েট, দেখছি। তারপর আমি খেয়ে টেস্ট করলাম। ভেবেছিলাম কুখাদ্য খেতে দিয়েছি, কিন্তু না, সত্যি অসাধারণ খেতে হয়েছে। তাই আমি বললাম, ওয়াও দোস্ত, অনেক সুস্বাদু হয়েছে। প্রথমে ভেবেছিলাম কোনো কুখাদ্য খেতে দিয়েছিস, কিন্তু না, এখন তো দেখি অমৃত। আমার কথা শুনে জান্নাতও খেতে বসলো। তারপর খেতে খেতে বলল, সত্যি বলছিস? আমি আজ এই প্রথম রান্না করলাম, আমি ভাবতেই পারিনি প্রথম রান্না এত ভালো হবে। আমি তখন বিস্ময়কর সুরে বললাম, তুই প্রথম রান্না করলি? তার মানে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল, আর তুই এই এক্সপেরিমেন্ট আমার উপর করেছিস? আরে খেপেছিস কেন? তুই তো আমার বেস্টু, তোর জন্য এতটুকু তো করতেই পারি। আমি কিছু না বলে খেতে শুরু করি। ডিনার করার পর চলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম, কিন্তু দরজা খুলে দেখতে পাই যে এখনো বৃষ্টি হচ্ছে। এমনকি পূর্বের তুলনায় আরও প্রবল বেগে বৃষ্টি হচ্ছে। বাইরের পরিস্থিতি দেখে জান্নাত বলল, আমার মনে হয় না এই বৃষ্টি আজকে রাতে থামবে, তুই একটু অপেক্ষা করে দেখ। আমি তখন দ্বিমত পোষণ করে বললাম, না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তুই ছাতা নিয়ে আয়। জান্নাত তখন নিষ্পাপ ভঙ্গিতে বলল, আসলে ছাতা গতকালই ভেঙে গেছে। আমি চিৎকার দিয়ে বললাম, কি? তাহলে বাসায় কিভাবে যাব? তাহলে রাতে এখানেই থেকে যা। জান্নাতের কথা শুনে আমি পুনরায় চিৎকার দিলাম, কি? জান্নাত তখন আমাকে শান্ত করতে বলল, আরে ব্যাটা কুল, এত হাই পাওয়ার হওয়ার কিচ্ছু নেই, আমাদের হাতে তো আর কিছু নেই, সবাই পরিস্থিতির শিকার। তুই যদি এখন এতটা রাস্তা ভিজে ভিজে বাসায় ফিরিস, তাহলে আমি এই জান্নাত গ্যারান্টি দিয়ে বললাম তোরা আগামী 1 সপ্তাহে জ্বর কমবে না। আর এত রাতে নিশ্চয়ই আঙ্কেলকেও তুই বিরক্ত করবি না এখানে আসার জন্য বলে। জান্নাতের কথাই ঠিক, আব্বুর শরীর এমনিতেই ঠিক নাই, তাই এখানে আসার কথা বলা যাবে না। পলাশের কথা মনে পড়তেই ওর চিন্তা বাদ দিলাম। হাদারাম বৃষ্টিতে যে ভয় পায় সে আসবে না, কিন্তু এই বাসায় রাত কাটালে লোকজনই বা কি বলবে? জান্নাত লোকজনের কথা পাত্তা না দিলেও আঙ্কেল আন্টি তো পাত্তা দেয়, তারা আমাকে ছোটবেলা থেকেই চেনে। কিন্তু কানে বিদ্যুৎ চমকানো বিকট আওয়াজ আসলো, তা দেখে জান্নাত আমাকে টেনে ঘরের ভিতরে নিয়ে আসলো আর বলল, এত ভাবাভাবির কিছুই নেই, তুই আঙ্কেল বা আন্টিকে ফোন করে বলে দে যে আজকে রাতে তুই এখানে থাকবি। অগত্যা জান্নাতের জেদের কাছে আর পরিস্থিতির কাছে হার মেনে আব্বুকে ফোন দিয়ে এই বাসায় থাকার অনুমতি নিলাম। অতঃপর জান্নাতকে জিজ্ঞেস করলাম, আমি কোথায় ঘুমাবো? জান্নাত তখন হেসে উত্তর দেয়, কেন আমার রুমে ঘুমাবি? আমি খানিকটা চিৎকার দিয়ে বললাম, কি বলছিস এসব? জান্নাত তখন হেসে হেসে বলে, আরে আমি মজা করছি, মা বাবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আমি রুমে শুয়েছি, এমন সময় রুমে কেউ আসলো। পুরো রুম অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখি জান্নাত দাঁড়িয়েছে। জান্নাতকে এখন এই রুমে দেখে খানিকটা চমকে উঠলাম আর জিজ্ঞেস করলাম, কি রে, তুই এত রাতে না ঘুমিয়ে এই রুমে কি করছিস? জান্নাত তখন নিচু কণ্ঠে বলল, ঘুমোতেই তো এসেছি। আমি বিছানায় লাফ দিয়ে বসলাম। তারপর খানিকটা অবাক ঈশ্বরে বললাম, মানে? জান্নাত তখন নিষ্পাপ ভঙ্গিতে বলল, আমি অন্ধকারে থাকতে পারি না, তার উপর যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আমি অনেক ভয় পাচ্ছি, তাই এখানে চলে আসছি। এত বড় হয়েছিস তা অন্ধকারে ভয় পাচ্ছিস? জান্নাত তখন নিষ্পাপ চেহারা বানিয়ে আমার দিকে তাকালো। ওর এইরকম তাকানি দেখে জান্নাতকে বলল, ঠিক আছে, তুই এই রুমে ঘুমিয়ে পড়, আমি তোর রুমে গেলাম। আমার কথা শুনে জান্নাত ঝাঁঝালো কণ্ঠে বলল, আরে গাধা, আমি যদি একা ঘুমাতে পারতাম তাহলে এখানে আসতাম নাকি? আমি তখন জিজ্ঞাসু দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে বললাম, তো আমরা কি একই রুমে থাকবো নাকি? তখন জান্নাত স্বাভাবিক ভঙ্গিতেই বলে উঠল, কেন, একসাথে থাকলে তোর কোনো সমস্যা আছে নাকি? জান্নাতের সাথে তর্ক করে পারবো না জেনে বললাম, তোর সাথে কথাই পারা যাবে না। আমি সোফায় শুয়ে পড়ছি, তুই বিছানায় শুয়ে পড়। কথাটা বলে আমি যে বিছানায় ওই ছেড়ে উঠতে যাব, জান্নাত আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। আমি তখন বুড়ো কুচকে জিজ্ঞাসা করলাম, কি করছিস এসব? জান্নাত তখন রাগী কণ্ঠে বলল, চুপ করে আমার পাশে ঘুমাবি, তুই আমার বেষ্টু, আর তুই ভাবলি কি করে আমি তোকে নিচে ঘুমাতে দিব? তাহলে তুই নিচে যা, আমার পাশে কেন এসেছিস? জান্নাত তখন বলল, ইস, শখ কত, আমি নাকি নিচে ঘুমাবো? চুপচাপ আমার পাশে ঘুমা। তুই বাচ্চামি কেন করছিস? তুই জানিস না অবিবাহিত ছেলে মেয়ে এক রুমে রাত কাটাতে পারে না, আর তুই এক খাটে ঘুমাতে যাচ্ছিস? জান্নাত তখন স্বাভাবিকভাবেই উত্তর দেয়,
শোন রাশেদ, এক রুমে বা এক খাটে ঘুমানো খারাপ না, খারাপ হলো তাদের চিন্তা ভাবনা আর তাদের কাজকর্ম। আমরা কোথায় খারাপ কাজ করব? আর তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। জান্নাতের কথা পাল্টা জবাব দিলাম না। জান্নাতের কথাই ঠিক আছে। এখনকার সময় এক রুমে ছেলে মেয়ে থাকলে লোকজন খারাপ চিন্তা ভাবনা করে, অথচ কেউ এটা দেখতে চায় না কিংবা বুঝতে চায় না যে তারা রুমের ভিতর কোনো খারাপ কাজ করেছে কিনা। আমি বেশি কিছু না ভেবে বাধ্য হয়ে শুয়ে পড়লাম, আর জান্নাত আমার পাশেই শুয়ে পড়লো। আমাদের মাঝখানে কোলবালিশ রাখলাম। তারপর ধীরে ধীরে আমার চোখ বন্ধ হয়ে গেল। মাঝরাতে বজ্রপাতের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। হঠাৎ শরীরে ওজন বেশি অনুভব করলাম। পরেক্ষণে বুঝতে পারি জান্নাত আমাকে জড়িয়ে ঘুমাচ্ছে। আমি তাকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ছাড়াতে পারছি না। কোলবালিশও দেখতে পারছি না। জান্নাত অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে আমাকে। জান্নাতকে ঘুমন্ত অবস্থায় দেখতে সত্যি অনেক মায়াবী লাগছে। পরক্ষণে আমার মনে পড়লো জান্নাত আমার উপর কতটাই না বিশ্বাস করে। আমি একটা মুচকি হাসি দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টা নাগাদ ঘুম থেকে উঠে পড়লাম। পাশে জান্নাতকে দেখতে পেলাম না, সম্ভবত আমার আগে জেগে গেছে। ফ্রেশ হয়ে নিচতলায় এসেও জান্নাতকে দেখতে পেলাম না। ঘড়িতে টাইম দেখে অবাক হয়ে যাই, কারণ ভার্সিটিতে যাওয়ার সময় হয়ে এসেছে। আর বদমাইশ জান্নাতটা আমাকে ডাকও দিল না। ডাইনিং টেবিলে নাস্তা আগে থেকেই সাজানো ছিল, সাথে একটা চিরকুটে লেখা, সরি দোস্ত, তোকে ঘুম থেকে উঠিয়ে ডিস্টার্ব করতে চাইনি, আর ডাকও দিইনি। আমি ভার্সিটিতে যাচ্ছি, তুই চলে আয়। আর হ্যাঁ, মনে করে নাস্তা খেয়ে নিবি। আমি একটা মুচকি হাসি দিয়ে নাস্তা খেয়ে নিজের বাসায় চলে গেলাম। সেখান থেকে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। পথিমধ্যে পলাশের সাথে দেখা হলো। পলাশ আমাকে দেখেই বলে উঠলো, কিরে দোষ, সবসময় না আমি দেরি করি, কিন্তু আজকে তুই দেরি করলি? আমি তালে তালে বলে দিলাম, আরে আর বলিস না, জান্নাত সময় মতো ঢাক দেয়নি তাই। এটুকু বলেই থেমে গেলাম। পলাশ আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর সে বলল, থামলি কেন? জান্নাত তোকে ডাক দেয় নাই? তার মানে তুই গতকাল রাত্রে জান্নাতের বাসায় ঘুমাইছিলি, তাই না? আরে না, তুই যা ভাবছিস তা নয়। গতকাল রাতে অনেক বৃষ্টি হয়, বাসায় যেতে পারিনি, তাই আর কি। এই বলে দাঁত দেখে একটা হাসি দিলাম। আর হাসি দেখে পলাশ বলল, তাই বলি তুই একটা খালি বাসায় একটা মেয়ের সাথে রাত কাটাবি? সি রাশেদ, সি। এই বলে পলাশ হাসতে থাকে। পলাশ সময় পেলে আমাকে জ্বালাতন করতে থাকে। এটা আর নতুন করে বলার কিছু নেই। তাই পলাশকে আর না কাটিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিই। ভার্সিটিতে ঢুকে দেখি জান্নাতকে ঘিরে অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। আমি আর পলাশ দৌড়ে জান্নাতের কাছে যাই। জান্নাত কাঁদছে, কিন্তু কেন? আমি তড়িৎ গতিতে জিজ্ঞেস করলাম, জান্নাত তুই কাঁদছিস কেন? জান্নাত আঙুল দিয়ে ভার্সিটির বাইরে বসে থাকা কিছু বকাটিদের ইশারা করে দেখিয়ে দিল। এরা ভার্সিটিতে আসে সকল মেয়েদের ডিস্টার্ব করছে। আমাদের আর বুঝতে বাকি রইল না জান্নাতের সাথে কি হয়েছে। আমি রেগে তাদের কাছে যাবো, এমন সময় পলাশ আমার হাত ধরে ইশারায় থেমে যেতে বলল। সে জান্নাতকে বলল, আচ্ছা, যা হয়েছে ভুলে যা, এখন ক্লাসে চল, ক্লাসে প্রফেসর যাবে। তারপর আমরা সবাই ক্লাসে চলে গেলাম। প্রফেসর আসার খানিকক্ষণ পূর্বে আমি আর পলাশ জান্নাতকে মিথ্যা বলে ক্লাস থেকে বেরিয়ে গেলাম। এদিকে ক্লাসে প্রফেসরও চলে আসলো। জান্নাত আমাদের দেখতে না পেয়ে মনে মনে ভাবলো, হাতারাম দুটো কোথায় গেল আবার? ক্লাস শুরু হওয়ার খানিকক্ষণ বাদে জান্নাত সহ ক্লাসের সবাই বাইরে কারো আর্তনাদ শুনতে পেল। একজনের নয়, বরং অনেকেরই একত্রে আর্তনাদের সুর ভেসে আসছে। তাই জান্নাত সহ ক্লাসের সবাই বের হয়ে আসলো ক্লাস থেকে। সবাই বের হয়ে দেখতে পায় ভার্সিটির বাইরে থাকা বকাটেদের আমি আর পলাশ মিলে মারছি। আমি হকি স্টিক দিয়ে বাইকে থাকা সবাইকে উত্তম মাধ্যম বেড়াচ্ছি, আর পলাশ ব্যাকআপে আছে। কেউ পিছন দিক দিয়ে মারতে আসলে তা পলাশ তাদের আটকাচ্ছে। দুজনের মাথায় রক্ত উঠে গেছে। এরা অনেক আগে থেকে এই ভার্সিটির সকল মেয়েদের ডিস্টার্ব করতো, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি। কিন্তু আজ জান্নাতকে বিরক্ত করায় আজ আমরা নিজে থেকে এদেরকে উচিত শাস্তি দিচ্ছি। সবাইকে মেরে হাত পা ফাটিয়ে দিয়েছি। এক পর্যায়ে সবার শরীর থেকে শার্ট আর গেঞ্জি খুলে মারা শুরু করলাম। পলাশ চতুর্দিকে তাকিয়ে আমাকে বলল, রাশেদ থাম, এবার অনেক হয়েছে, সবাই ক্লাসের থেকে বাইরে চলে এসেছে। আমি মারা বন্ধ করে ভার্সিটির দিকে তাকিয়ে দেখলাম ভার্সিটির সবাই উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি বকাটিদের উদ্দেশ্যে বললাম, তোরা এখন খালি গিয়ে ভার্সিটির সব মেয়েদের কাছে গিয়ে পা ধরে ক্ষমা চাইবি। যতক্ষণ না কেউ ক্ষমা করছে ততক্ষণ পর্যন্ত তাদের কাছে ক্ষমা চাইবি। আর যদি একজনও তোদের ক্ষমা না করে তাহলে তোদের মেরে পিঠের চামড়া উঠিয়ে ফেলবো। আমার রাগ দেখে সবাই ভয় পেয়ে ভার্সিটির সব মেয়েদের কাছে গিয়ে একে একে ক্ষমা চাইলো। কেউ কেউ নিঃশব্দে ক্ষমা করে দিচ্ছে, আবার কেউ কেউ বকাটিদের গালে থাপ্পড় আর জুতোর ছাপ বসিয়ে নিজেদের রাগ মিটেছে। বকাটিরা যখন জান্নাতের কাছে গেল, জান্নাতও কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। শুধু থাপ্পড়ই থামেনি, বরং সবাইকে একটি করে লাথি দিয়ে দিল। ভার্সিটির সবাই জান্নাতের রাগ সম্পর্কে অবগত। সব বকাটিরা কুকরাতে কুকরাতে চলে গেল। সবাই চলে যাওয়ার পর ভার্সিটির সবাই আমার আর পলাশের জন্য হাততালি দিল। সবাই যার যার ক্লাসে যাওয়ার পর জান্নাত আমাদের কাছে দৌড়ে আসলো আর বলল, তোরা আমার জন্য এত কষ্ট করলি? আমি মুচকি হাসি দিয়ে বললাম, শুধু তোর জন্য না, বরং পুরো ভার্সিটির মেয়েদের জন্যই করেছি। কাজটা আমাদের আরো আগেই করা উচিত ছিল। তখন জান্নাত বলল,
সে যাই হোক, তোরা আজ প্রমাণ করে দিলি যে তোরা আমার বেস্ট ফ্রেন্ড। এখন চল ক্লাসে যাই। ভার্সিটির ক্লাস শেষে আমরা হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আমাদের তিনজনের বাসা একই এলাকায়। হঠাৎ পলাশ বলল, আজকে বিকালে কি করবি তোরা? আমার তো সময়ই নেই। আজকে বিকেলে আরেকজন মুরগির সাথে দেখা করতে যেতে হবে রেস্টুরেন্টে। পলাশ তখন হেসে জিজ্ঞেস করলো, এটা কত নাম্বার বয়ফ্রেন্ড তোর? জানি না রে, গুনে দেখতে হবে। জান্নাতের কথা শুনে আমরা দুজন না হেসে পারলাম না। জান্নাত তো আবার ছুটে গেল আমাদের উপর। আমি নিজের হাসি থামে গম্ভীর কণ্ঠে বললাম, জান্নাত, এভাবে আর কতদিন চলবে? তুই যে কোনো একজনকে তোরা নিজের লাইফ সেট করতে পারিস না? জান্নাত তখন অহংকারী কণ্ঠে বলল, এই জান্নাতকে ভালোবাসার মতো কোনো মানুষ এখনো জন্ম নেয়নি এই দুনিয়াতে, বুঝলি? আমি পূর্বের ন্যায় গম্ভীর কণ্ঠে বললাম, ভুল। প্রত্যেকেরই জন্যই কোনো না কোনো লাইফ পার্টনার ফিক্সড করা রয়েছে। আমাদের শুধু তার জন্য অপেক্ষা করতে হবে। জান্নাত কি কথাগুলো বলে আমরা যার যার বাসায় চলে গেলাম। জান্নাত বাসায় গিয়ে আমার কথাগুলো মনোযোগ দিয়ে ভাবতে থাকে। সে নিজে আনমনে বলে উঠল, তাহলে সত্যি কি আমার জন্য কেউ আছে? কিন্তু আমি তাকে খুঁজে বের করব কিভাবে? জান্নাত আর কিছুই ভাবলো না। বিকেলতে সে একটা বড় রেস্টুরেন্টে চলে গেল। রেস্টুরেন্টে জান্নাতের জন্য অপেক্ষা করছিল তার এক নতুন বয়ফ্রেন্ড আতিক। দেখতে হ্যান্ডসাম, সাথে বড় লোকও। বাবা মায়ের একমাত্র ছেলে, বাবার সাথে ব্যবসায় সামলায়। সে যাই হোক, জান্নাত কি আতিকের সামনে থাকা সোফায় বসে পড়ল। আতিক আগে থেকে একটা প্রাইভেট ভিআইপি রুম বুক করে রেখেছিল। জায়গাটা ছিল কর্নারে আর আশেপাশে কভার করা দেয়ালের মতো। আতিকই প্রথমে বলল, তুমিই বলো, তুমি যা খাবে আমি তাই খাবো। তারপর আতিক দুজনের জন্য চিকেন স্যান্ডউইচ আর স্ট্রবেরি মিল্ক সেট অর্ডার করলো। জান্নাত আর আতিক হেসে হেসে কথা বলছে আর খাচ্ছে। খেতে খেতে হঠাৎ জান্নাতের মাথা ঘুরতে শুরু করে। প্রথমে সে পাত্তা না দিলে পরবর্তীতে জান্নাতের চোখ জোড়া বন্ধ হতে থাকে ঘুমের কারণে। জান্নাত নিজের চোখ আর খোলা রাখতে পারে না, না পেরে সেখানেই ঘুমিয়ে পড়লো। জান্নাতের হুট করে ঘুমিয়ে পড়ায় আতিকের চেহারায় কোনো ভাবান্তরই হলো না, যেন সে আগে থেকে জানতো যে জান্নাত অজ্ঞান হয়ে যাবে। আসলে আতিকে টাকা খাইয়ে জান্নাতের মিল্ক শেকে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। আতিক একটা প্লে বয়, কিন্তু সে জান্নাতকে কোনো মতে বাগে আনতে না পারে এই জঘন্য পরিকল্পনা করে। আতিক ভিআইপি প্রাইভেট রুম বুক করে যাতে তার অপকর্ম কেউ না জানতে পারে। এদিকে কোনো সিসিটিভি নেই আর রুমটাও সাউন্ড প্রুফ। আতিকের অর্ডার ছাড়া কোনো ওয়েটার আসবে না এদিকে। আতিক মুখে একটা শয়তানি হাসি দিয়ে জান্নাতের দিকে এগিয়ে আসে। আতিক জান্নাতের কাছে এসে জান্নাতের শার্টের বোতাম এক এক করে খুলতে থাকে। একে একে জান্নাতের শার্টের সব বোতাম খুলে শেষ করবে এমন সময় আতিক তার পেছনে কার উপস্থিতি টের পেল। আতিক পেছনে তাকাতেই পলাশ তার নাক বরাবর ঘুষি মেরে দিল। পলাশের মোটা শরীরে ঘুষি খেয়ে ভালো ভালোদেরই অবস্থা টাইট হয়ে যায়। ঘুষির প্রভাবে আতিকের নাক ফেটে রক্ত বেরোচ্ছে। তারপর পলাশ আতিককে কাঁধে করে বাইরে নিয়ে গেল। পলাশের পিছন থেকে আমি বের হয়ে আসলাম। জান্নাতের কাছে এসে তার শার্টের সব বোতাম লাগিয়ে জান্নাতকে কোলে তুলে নিলাম। আতিককে কাঁধে নিতে পলাশের কোনো কষ্টই হচ্ছে না। রোগা পাতলা আতিকের শরীর। রেস্টুরেন্টে পাবলিক জায়গায় এনে পলাশ আতিককে কাঁধ থেকে ফেলে দেয়। আমি জান্নাতকে আমার কোল থেকে নামিয়ে রেস্টুরেন্টের মহিলা স্টাফদের বলে দিলাম জান্নাতকে পানি ছিটে জ্ঞান ফেরানোর জন্য। তারপর আমি গিয়ে সেই ওয়েটারকে ধরে নিয়ে আসলাম যে মিল্কশেকে ঘুমের ওষুধ মিলিয়েছিল। আমি ওয়েটারকে পলাশের কাছে দিয়ে আতিকের কাছে গেলাম। পলাশ ওয়েটারকে জোরদার পিটুনি দিচ্ছে আর আমি আতিকের কাছে গিয়ে সোজা তার নাক বরাবর ঘুষি দিলাম। দুবার এক জায়গায় ঘুষি খেয়ে সাথে সাথে আতিকের নাক থেকে রক্তস্রোত বয়ে যেতে থাকে। আমি আতিকের কলার ধরে রাগান্বিত কণ্ঠে বললাম, শালার পুত শালা, তো সাহস কিভাবে হয় আমাদের বেস্টফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করার? এই বলে আবার মারতে শুরু করলাম। মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছি। একসময় আতিকের দুই পায়ের মাঝখানে জায়গা মতো মারলাম একটা কি। আতিক গগন ফাটার মতো চিৎকার দিয়ে ওঠে। হোটেলের বাকি স্টাফ ও গ্রাহকরা বুঝে গেছে এখানে কি হচ্ছে। হোটেলের ম্যানেজার রেস্টুরেন্টের সম্মানহানি ঘটবে বলে পুলিশ ডাকেনি, কিন্তু সেই ওয়েটারকে চাকরি থেকে বের করে দিয়েছে। ও আতিককে এভাবে আধমরা অবস্থায় হোটেলের সব কাজ করেছে। পুলিশকে দিলেও কোনো লাভ হতো না, বাবার টাকার জোরে বের হয়ে আসতো। এর থেকে এই শাস্তিই ভালো। জান্নাতের এখনও জ্ঞান ফেরেনি, তাই জান্নাতকে নিয়ে বাসায় চলে আসলাম। পলাশ বাইক চালাচ্ছিল আর আমি ট্যাক্সি করে জান্নাতকে নিয়ে গেলাম। বাসায় পৌঁছে জান্নাতের রুমে তাকে শুয়ে দিলাম। বাসায় কেউ নেই, তাই আমি আর পলাশ জান্নাতের জ্ঞান ফেরা পর্যন্ত তার বাসায় থাকার সিদ্ধান্ত নিলাম। জান্নাতের ধীরে ধীরে জ্ঞান ফিরছে। সে চোখ খুলে কোথায় আছে তা বোঝার চেষ্টা করছে। জান্নাত নিজেকে তার রুমে দেখতে পেয়ে এখানে একটু অবাক হলো। সে ভাবছে সে তো রেস্টুরেন্টে ছিল, সেখানে কি হয়েছে সেটা সে মনে করতে পারছে না। মাথায় জোর দিতেই মাথা ব্যথা শুরু হয় আর সে চিৎকার দিয়ে ওঠে। জান্নাতের চিৎকার শুনে আমি পলাশ দৌড়ে তার রুমে গেলাম। জান্নাত আমাদের দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, আমি এখানে কিভাবে এলাম? আমি তো রেস্টুরেন্টে ছিলাম, তোরা এখানে কি করছিস? এমনিতে আমার মাথা গরম ছিল, তারপর জান্নাতের প্রশ্নগুলো শুনে আমার মেজাজটা আরো গরম হয়ে গেল। আমি জান্নাতের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিই। দুধে আলতা মতো গালে আমার হাতে সব বসে গেল। থাপ্পড় দিয়ে আমি রুম থেকে বের হয়ে গেলাম। জান্নাত গালে হাত দিয়েই আমার চলে যাওয়ার দিকে
অশ্রু মিশ্রিত নয়নে তাকিয়ে আছে। অশ্রুতে টলমল করছে জান্নাতের চোখ জোড়া। আমি কোনোদিনও জান্নাতেরকে হাত তুলিনি। হাত তোলা তো দূরের কথা, জান্নাতের সাথে আমি কখনো উঁচু গলায় কথা পর্যন্ত বলিনি। পলাশ জান্নাতকে আশ্বাস দিয়ে বলল, জান্নাত, তুই রাশেদের আচরণে কিছু মনে করিস না, আমি তোকে সব খুলে বলছি। জান্নাত পলাশকে জাপটে ধরে কেঁদে দিল। আমি জান্নাতকে মারতে পারবো জান্নাত কোনোদিনও ভাবতে পারিনি। পলাশ জান্নাতকে নিজে থেকে সারিয়ে জান্নাতের চোখাচোখি হয়ে বলল, প্লিজ তুই কাঁদিস না, আমি তোকে বলছি সব। আসলে আমি রাশেদকে জোর করে সেই রেস্টুরেন্টে নিয়ে যাই যেখানে তোর আজ যাওয়ার কথা ছিল। আমার আগ্রহ জেগেছিল এটা জানার জন্য, কিন্তু তুই কিভাবে ছেলে পটাইতে পারিস। কিন্তু সেখানে পৌঁছে আমি আর রাশেদ দেখতে পেলাম তুই সেন্সলেস হয়ে পড়ে আছিস, আর তোর সামনে থাকা ছেলেটা তোর অজ্ঞান হওয়ার সুযোগ নিচ্ছে। সে তো শার্টের সব বোতাম প্রায় খুলে ফেলেছিল। এমন সময় আমি আর রাশেদ তাকে বাধা দেই। তাকে আর তার সাহায্য করা ওয়েটারকে আমরা অনেক ধোলাই দিলাম। তারপর তোকে এখানে নিয়ে আসি। আর রাশেদ তোকে কেন মারলো এটা বরং তুই যা জিজ্ঞাসা কর। জান্নাত পলাশের কথাগুলো এক মনেই শুনছিল। জান্নাত এখনো বিশ্বাস করতে পারছে না যে সে এত বড় বিপদের হাত থেকে বেঁচে এসেছে। আজ আমরা না থাকলে জান্নাত হয়তো আর কাউকে মুখ দেখাতেই পারতো না। জান্নাত আর পলাশ তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে পড়ে। আমি জান্নাতের বাসার বাইরে চেয়ারে বসে আছি। আমি উল্টো দিকে মুখ দিয়ে বসে আছি দেখে জান্নাত আমার কাঁধে হাত রাখলো, কিন্তু আমি তড়িৎ গতিতে হাত সরে দিই। জান্নাত তখন জোর করে আমাকে তার দিকে ঘোরালো। জান্নাত দেখতে পেলো আমার গাল বেয়ে অশ্রুপাত হচ্ছে। পলাশের জান্নাত জীবনে কখনো আমাকে কাঁদতে দেখেনি, তাই জান্নাত অবাক হয়ে বলল, রাশেদ, তোর চোখে পানি? আমি তোর গায়ে হাত তুলবো এটা আমি স্বপ্নে ভাবিনি, আমাকে মাফ করে দিস। কি করব বল, আমরা যে তোকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করি, তুই বড় বড় ভুল করে গিয়েছিস আর আমরা তোকে সাপোর্ট করে গিয়েছি, কিন্তু তুই এখনো এই দুনিয়া সম্পর্কে ভালো করে জানিস না। তোকে বলেছিলাম এসব ছেলে পটানো ছেড়ে দে আর নিজের ক্যারিয়ার নিয়ে ভাব, কিন্তু তুই তো শুনিসই না আমার কথা। তুই ভাবতে পারছিস আজ আমরা সেখানে সময় মতো না পৌঁছলে কি হতো? জান্নাত নরম কণ্ঠে বলল, আই এম সরি দোস্ত, আমি সত্যি বলছি আতিক এরকম কাজ করবে আমি ভাবতে পারিনি। আমি এখন থেকে ভালো হয়ে যাব। এই যে তোদের কসম কেটে বললাম, আমি আর এসবে নিজের সময় নষ্ট করব না। আমি এখন থেকে নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিব, আর তোর কথা মতো সেই জীবনসঙ্গীর অপেক্ষাই করব। আমি নিজের বাঁ হাতের উল্টো পাশ দিয়ে নিজের চোখ মুছে বললাম, তুই সত্যি বলছিস তো? জান্নাত হাসি মুখে বলল, হ্যাঁ রে, সত্যি বলছি। তারপর আমি, পলাশ ও জান্নাত নিজেদেরকে স্বাভাবিক করে কিছুক্ষণ আড্ডা দিলাম। পরের দিন সকালে সময় মতো ভার্সিটিতে চলে গেলাম। আমাদের এভাবেই জীবন কাটতে থাকে। দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়। জান্নাত এখন অনেকটাই পাল্টে গেছে। আমরাও ইয়ার চেঞ্জ করে থার্ড ইয়ারে উঠে গেলাম। জান্নাত এবার সবাইকে অবাক করে সেকেন্ড পজিশনে উঠেছে। যেখানে সে সবার শেষে থাকতো, এবার সে অনেক ভালো রেজাল্ট করেছে। দেখে সবাই অনেক খুশি। সব প্রফেসররাও জান্নাতের রেজাল্টে অনেক অবাক হয়েছেন। বরাবরের মতো আমি ফার্স্ট হয়েছি। ভার্সিটির ক্যান্টিনে আমি আর জান্নাত বসে আছি। আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় একটা ছেলে আসলো। ছেলেটা যে হ্যান্ডসাম সেটা যে কেউ দেখেই বলে দেবে। হাইটে সাপোর্ট হবেই। সম্ভবত ছেলেটা লাস্ট ইয়ারের। ছেলেটা প্রফুল্লিত কণ্ঠে বলল, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? জি ভাই, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর এই ভাইয়া বলা ছাড়ো, আমি তোমাদের সমবয়সী, কলমি আকাশ। আমার নাম আকাশ। বাই দ্য ওয়ে, আমি কি তোমাদের বন্ধু হতে পারি? আমরা তিনজন একে অপরের দিকে তাকাতে শুরু করলাম। আমি আকাশের দিকে অগ্নিপাত করে বললাম, ভাইয়া, আপনি আমাদের 1 বছরের সিনিয়র। আপনি কেন আমাদের বন্ধু হতে চাচ্ছেন সেটাই বুঝতে পারছি না। আকাশ তখন কিছুটা হেসে বলল, আসলে আমার লাইফে তেমন কোনো বন্ধু নেই। ভার্সিটিতে উঠেও তেমন বন্ধু নেই। যারা বন্ধু হতে এসেছিল তারা সবাই আমার বাবার টাকা পয়সার জন্য বন্ধু হতে এসেছে। আমি এই ভার্সিটিতে সেকেন্ড ইয়ারের পর থেকেই তোমাদের খেয়াল করছি। তোমাদের তিনজনের বন্ধুত্ব শুধু আমার নয়, বরং সবার নজর কাড়ে। এমনকি অনেকে তোমাদের বন্ধুত্ব দেখে হিংসেও করে। তাই আমি যদি তোমাদের বন্ধু হতে পারি তাহলে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করব। আমি তখন জান্নাত আর পলাশের দিকে তাকালাম। তারা কিছুক্ষণ মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি দিল। এরা যখন রাজি তাহলে আমি না হয়ে উপায় আছে কি? তাই আমিও হাসি মুখে বললাম, সমস্যা নেই আকাশ, আজ থেকে তুমি আমাদের বন্ধু। যেহেতু বন্ধু তাই আপনি করে বলতে পারবো না, আর যেহেতু নতুন তাই অন্তরঙ্গ বন্ধুদের মতো তুই করে বলতে পারবো না। বন্ধুত্বের মুখ দিয়ে নয়, বরং অন্তর দিয়েই করতে হয়। আমার কথা শুনে আকাশ খুশি হলো। আমরা টুকটাক কথা বলে নিলাম আকাশের ব্যাপারে, অনেক কিছু জেনেও নিলাম, আর সেও আমাদের তিনজনের ব্যাপারে অনেক কিছু জেনে নিল। আকাশকে কেন জানি আমার সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আকাশ আমাদের সাথে বন্ধুত্ব করতে আসেনি। আমাদের কাছে আসার জন্য তার অন্য কোনো স্বার্থ আছে। আমি কারোর সাথে একটু কথা বললেই তার মনের কথা বুঝতে পারি। আমরা অনেকক্ষণ আড্ডা মেরে মেরে যার যার বাসায় চলে যাই। বাসায় আসতে আব্বু বলে উঠলো, রাশেদ শোন, আগামীকাল আমরা কুমিল্লায় যাব। আমি বুড়ো কুসকে জিজ্ঞেস করলাম, হঠাৎ কুমিল্লা কেন? আরে তোর খালাতো বোন জেরিনের বিয়ে আগামী সপ্তাহে।
তো আমি কি করব ওই শাকচুনির বিয়েতে? আম্মু তখন ঝাঁঝালো কণ্ঠে বলল, কি করবি মানে? তুই জেরিনের একমাত্র খালাতো ভাই, আর তুই যাবি না? আম্মু তুমি বোঝার চেষ্টা করো, আমার সেখানে একা একা ভালো লাগে না। একা একা কোথায় থাকতে বলছি তোকে? জেরিন তোর সাথে জান্নাত আর পলাশকেও আসতে বলছে। ওই শাকচুনি এটা বলেছে? বাহ, তাহলে তো যেতেই হবে। তোমরা সকাল সকাল চলে যেও। আমি পলাশ আর জান্নাতের সাথে ভার্সিটি ক্লাস শেষ করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিব। তারপর আমি নিজের রুমে চলে গেলাম। ও, আপনার তো বলাই হয়নি, জেরিন আমার খালাতো বোন। জেরিন পলাশ আর জান্নাতকে অনেক আগে থেকেই চেনে। জেরিন অনেকবার আমাদের বাসায় এসেছে, আর সেই সূত্রে পলাশ আর জান্নাতের সাথে পরিচয়। জেরিন আমাদের এক ব্যাচ জুনিয়র। তারপর আমরা একে অপরকে তুই করে বলি। পরের দিন ভার্সিটি গিয়ে দেখি জান্নাতের আকাশ এসে এসে কথা বলছে। কেন জানি না, জান্নাতের সাথে আকাশের এসে এসে কথা বলা আমার সহ্য হচ্ছে না। আমি তাদের মাঝখানে গিয়ে বসলাম আর বললাম, কি নিয়ে হাসাহাসি হচ্ছে দু বন্ধুর মাঝে? তুই এসেছিস? আকাশ অনেক ভালো জোকস করতে পারে, তাই শোনাচ্ছিল। ওহো, তাই নাকি? আকাশ, আমাকে কয়েকটা জোক শোনাও না। আমার সাথে আকাশ একদমই খুশি হয়নি, তা তাকে দেখে বোঝা যাচ্ছে। আমাদের কথা বলার মাঝে পলাশ এসে পড়লো। কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা ক্লাসে চলে গেলাম। আমি পলাশের জান্নাতকে কুমিল্লায় যাওয়ার কথা এখনো বলিনি। কেন জানি মনে হচ্ছে এখন বলা ঠিক হবে না। ভার্সিটির ক্লাস শেষ হতে আমরা তিনজন বেরিয়ে পড়লাম। গেটের সামনে যেতেই দেখতে পেলাম আকাশ দাঁড়িয়ে আছে। পলাশ আকাশকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আকাশ, তুমি বাসা যাও নাই? আসলে প্রতিদিন একা একা যাই, তাই ভাবলাম আজ তোমাদের সাথে যাই। তোমরা আমার গাড়িতে উঠো। কেউ কিছু বলবে তার আগে আমি গম্ভীর কণ্ঠে বললাম, সরি আকাশ, আমরা গাড়িতে উঠি না। আকাশ ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলল। আকাশকে দেখে খানিকটা নিরাশ মনে হলো। তারপর আকাশ চলে গেলো গাড়ি করে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আকাশকে না করাতে পলাশ ও জান্নাত চমকে উঠলো, তবুও তারা কিছু বললো না। কথা বলতে বলতে আমরা এলাকায় এসে পড়লাম। রাস্তার মোড়ে আসতে দুজনকে বললাম, শোন, তোদের সাথে কথা ছিল। এখন তোরা বাসায় গিয়ে নিজেদের ব্যাগ প্যাক করে নিবি। আগামী এক সপ্তাহের জন্য আমরা ঘুরতে যাব। আমার কথা শুনে পলাশ বিস্ময়কর দৃষ্টিতে আমার দিকে তাকালো এবং বলল, কি বলছিস তুই? ঘুরতে যাব? কিন্তু কোথায় যাব? হুট করে কোনো সিদ্ধান্ত নিলি তা তো বললি না যে। জান্নাত তো পলাশের কথায় সায় দিয়ে বলল, পলাশ তো ঠিকই বলেছে, হুট করে তুই ঘুরতে যাওয়ার কথা কেন বলছিস? আর আগে বললে আমরা আকাশকেও বলতে পারতাম। আকাশের নাম শোনা মাত্রই কেন জানি মেজাজটা সব খারাপ হয়ে গেল। তবুও নিজেকে সামলে বললাম, আকাশকে কেন বলবো? হ্যাঁ, আর আমরা ঘুরতে যাবো কুমিল্লায়। সেখানে আমার খালাতো বোন জেরিনের বিয়ে আগামী সপ্তাহে। জেরিন তোদের আসতে বলেছে। আম্মু আব্বু সকালে চলে গেছে। আমি ভাবলাম দিনগুলো কিরকম একঘেয়েমি হয়ে যাচ্ছে, তাই একটু হাওয়া বদল করে আসলে মন্দ হয় না। এখন তোরা কি যাবি নাকি বল? না গেলে না হলে আমিও যাব না। পলাশ তখন তড়িৎ গতিতে উত্তর দিল, আরে যাবো না মানে অবশ্যই যাব। জেরিন যখন বলেছে নিশ্চয়ই যাব। আর বিয়ের বাড়িতে যাওয়া মানে অনেক রকম খানা পিনা তো রয়েছেই। জান্নাত তো সায় দিয়ে বলল, হ্যাঁ, আমিও যাব। কখন রওনা দিবি? তোরা বাসায় গিয়ে প্রস্তুত হ, আমরা বিকেলেই রওনা দিব। যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, আর জ্যামে পড়লে তো নাউজুবিল্লাহ। তারপর আমরা যার যার বাসায় চলে গেলাম। বিকেলের মধ্যে সবাই রেডি হয়ে সায়দাবাদ বাস স্ট্যান্ডে এসে পড়লাম। সেখান থেকে লাকসামের টিকিট কেটে বাসে উঠে পড়লাম। একটু পর বাস রওনা দিল। আমি আর জান্নাত একসাথে বসেছি, আর পলাশ অন্য জায়গায় বসেছি। রাস্তাঘাটে তেমন কোনো জ্যাম নেই, তবুও রাত 10টা বেজে গেছে। আমরা মাত্র কুমিল্লার বিশ্ব রোডে আসলাম। বাস কুমিল্লার নূরজাহান হোটেলের সামনে থামলো। এই হোটেল অনেকবার এসেছি, বাংলাদেশের সব থেকে বড় রেস্টুরেন্ট বলে কথা। আমি নামলাম না। পলাশ অনেকবার বলল কিছু খেয়ে নিতে, কিন্তু আমি মানা করে দিয়েছি। পাশে ফিরে দেখি জান্নাত ঘুমাচ্ছে, আর আমার কাঁধে মাথা রেখে। এখন খেতে গেলে জান্নাতের ঘুম ভেঙে যাবে, তাই তাকে আর ডিস্টার্ব করলাম না। জান্নাতকে ঘুমন্ত অবস্থায় অনেক মায়াবী লাগছে। আমি জান্নাতের দিকে এক নজরে তাকিয়েছি। এমন সময় জান্নাতের মোবাইলটা বেজে উঠলো। ফোন ভাইব্রেশনের মোডে থাকায় আওয়াজ হচ্ছে না। আমি জান্নাতের পাশ থেকে সাবধানতার সাথে মোবাইল বের করে দেখি আকাশ ফোন করেছে। আমাদের কারো কাছে আকাশের নাম্বার নেই, অথচ জান্নাতের কাছে আছে। আমি সাথে সাথে জান্নাতের মোবাইল সুইচ অফ করে দিলাম। তারপর মোবাইলের পূর্বের জায়গায় রেখে দিলাম। রাত 11টার দিকে আমরা লাকসাম তিস্তা কাউন্টারে পৌঁছে গেলাম। সেখান থেকে সিএনজি করে চলে গেলাম জেরিনদের বাসার সামনে। 3 তলা বিশিষ্ট বিল্ডিং, অনেক ভালো করে সাজানো হয়েছে। এখানকার কমিশনারের মেয়ে জেরিন, বিয়ে তো বিলাসবহুলভাবে হবেই, এটাই তো স্বাভাবিক। আমরা বাসায় পৌঁছানোর সাথে সাথে সবাই আমাদের উপর খেপে গেল দেরি করে আসার জন্য। বাসার সবাই পলাশ আর জান্নাতকে আমার বেস্ট ফ্রেন্ড হিসেবেই জানে। জেরিনের সাথে দেখা করলাম। আমাদের দেখে জেরিন বলল, পলাশ আর জান্নাত, তোমরা এসেছো এতক্ষণে? আর এই হাদারাম, তুই এত দেরি করলি কেন? তখন চোখ রাঙিয়ে বললাম, চুপ কর শাকচুন্নি, আসতে চাচ্ছিলাম না, এখন এসেছি। আর এটা তোর 14 গোষ্ঠীর কপাল। জেরিন তাচ্ছিল্যের সুরে বলল, আসছে। তোকে কে আসতে বলেছে? যা এখান থেকে। পলাশ আমাদের তর্ক থামানোর জন্য বলল, আহা জেরিন, ছাড়ো না এসব। এবার এটা বলো, তোমার কার সাথে বিয়ে হচ্ছে? জান্নাত একই কথা বলছে। আমি মুখ বেঁকিয়ে বললাম,
আসছে নাকি গায়ে? ওই বেটা নির্ঘাত কালা, না হলে এরকম শাকচুনিকে বিয়ে করতো? আর বিয়ে যদি করে, ওই বেটা হবে এই দুনিয়ার সব থেকে আনলাকি গায়ে। আমার কথা শুনে জান্নাত আমাকে ধমক দিয়ে বলল, রাশেদ, তুই চুপ কর তো। জেরি, তুমি বলো। নীলাই আমার 3 বছরের সিনিয়র, এখন সরকারি কলেজের প্রফেসর। বিয়ের পর সারাদিন লেকচার শুনতে শুনতে জীবন কেটে যাবে তোর। জেরিন এবার আমার উদ্দেশ্যে বলল। তোকে তো প্রপোজ করেছিলাম, কিন্তু তুই তো অ্যাকসেপ্ট করলি না। তখন জেরিনকে বললাম, শোন, এর রাশেদের এতটাও খারাপ দিন আসেনি যে তোর মতো শাকচুনিকে বিয়ে করব। জেরিন আর কিছু বললো না। আমরা ডিনার করে নিলাম। অতঃপর আমরা হাসি তামাশা করে ঘুমোতে চলে গেলাম। জেরিনকে দেখতে মারাত্মক সুন্দরী হলো, আমি তাকে বনের নজরে দেখি। আমি পলাশ এক ঘরে আছি, আর জান্নাত এবং জেরিন এক রুমে। বিয়ে বাড়ি বলে কথা, রুম কি আর পাওয়া যাবে? সকাল সবার হয়েছে, ঘুম ভেঙে গেল। বিয়ে বাড়িতে এসেছে আর হয়েছে ঘুম ভাঙবে না, এটা কি হয়? এই জন্যই আমি কোনোদিন বিয়ে বাড়িতে আসতে চাই না। সে যাই হোক, আমি চোখ খুলে দেখি পলাশ মরার মতো ঘুমাচ্ছে। পলাশের পিছন দিলাম এক লাথি। পলাশ সোজা বিছানা থেকে পড়ে যায়, আর মামা বলে চিৎকার দিয়ে ওঠে। পলাশ পরিস্থিতি বুঝে বলল, কিরে, তুই আমাকে লাথি দিলি কেন? এই শোরগোল আমি ঘুমোতে পারছি না, আর তুই মরার মতো ঘুমাচ্ছিস? বন্ধু, এটা কি সহ্য করতে পারি আমি? তুই বল। পলাশ তখন কাঁদো কাঁদো চেহারা নিয়ে বলল, কে একজন সত্যি কথাই বলেছে যে মানুষের জীবনে সবচাইতে বড় দুশ্মন হলো তার কাছের বন্ধু। প্রবাদ বাক্য শেষ হলে ফ্রেশ হয়ে নে, খেয়ে দিয়ে অনেক কাজ করতে হবে। পলাশ তখন জিজ্ঞাসনের দৃষ্টিতে বলল, কি কাজ করতে হবে? আমরা না মেহমান? আরে বেটা, ঘোরাফেরা তো একটা কাজ। পলাশের কথা না বেড়ে ফ্রেশ হতে চলে গেল, আর আমি ফ্রেশ হয়ে নিলাম। অতপর আমরা ব্রেকফাস্ট করতে নিচে গেলাম। সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। জেরিনের বাবা আমাকে দেখে আমার দিকে এগিয়ে এলো। আমি আঙ্কেলকে দেখে সালাম দিলাম। তিনি সালামের উত্তর নিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে গতকাল দেখা হয়নি, একমাত্র খালাতো বোনের বিয়েতে এসেছো, আর এভাবে ঘুরলে ফিরলে তো চলবে না, কাজ করতে হবে ইয়াংম্যান। অলস শরীর শয়তানের আস্থানা। আমি আঙ্কেলকে থামিয়ে বললাম, হ্যাঁ আঙ্কেল, আমি বুঝতে পেরেছি। আপনি নিজের মতো কাজ করুন, আর আমরা সব কাজ করে দেব। আঙ্কেল হেসে বললেন। এই তো বুঝতে পেরেছো। তারপর আঙ্কেল চলে গেল। তিনি যাওয়ার পর নিজেই নিজেকে বলল, শালার, কেন ছিলাম এখানে? আঙ্কেল আমাকে দেখলে ভাষণ শুরু করে দেয়। পলাশ তখন জিজ্ঞাসা করলো, তা এখন কি করবি? এই রাশেতে একবার যা করে তাই করেই ছাড়ে, তুই শুধু দেখে যা। তারপর আমরা ডাইনিং টেবিলে গিয়ে নাস্তা সেরে নিলাম। আমার চোখ শুধু জান্নাতকেই খুঁজছিল। একটু দূরে তাকাতেই দেখলাম জান্নাত আমাদের দিকে আসছে। জান্নাত আমাদের কাছে এসে বলল, তোরা এখানে, আর আমি তোদের খুঁজে বেড়াচ্ছি। আমার না বোরিং বোরিং লাগছে, চল না কোথাও একটা ঘুরতে যাই। এই হলো জানে জিগার বন্ধু। ঠিক আমাদের মনের সাথে তোর মন মিলে গেল, কিন্তু এত কাজ ফেলে যাব কিভাবে? আমি যখন বলেছি যাব মানে যাব, তোরা শুধু আমার পিছু পিছু আয়। আমার কথা শুনে দুজনে আমার পিছু পিছু এলো। আমি জেরিনের রুমের সামনে গেলাম। সেখানে জেরিন সহ তার কিছু বান্ধবীরা আড্ডা দিচ্ছিল। এখনও সবাই আসেনি। আগামীকাল গায়ে হলো, তাই সবাই আগামীকালে আসবে। যাদের বাসা কাছে তারাই শুধু আজকে এসেছে। আমি রুমে প্রবেশ করে ধমক দিয়ে বললাম, এই শাকচুনির ঘরে পেতনিরা, তোরা এখান থেকে বের হ। তোদের হেড শাকচুনির সাথে আমার কথা আছে। জেরিনের বান্ধবীরা আমার দিকে তাকিয়ে বেঞ্চকে কেটে রুম থেকে বের হয়ে গেল। জেরি তখন ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, কি রে, তুই ওদের কেন বের করলি আমার রুম থেকে? আমি স্বাভাবিক ভঙ্গিতে বললাম, আচ্ছা, তোর এখানে দম বন্ধ হয়ে যায় না? বিয়ে বলে কি তোর ফ্রিডম নেই নাকি? পরশু তোর বিয়ে, আর তুই কিনা কোরবানির গরুর মতো এখানে আটকে পড়ে আছিস। চল আমাদের সাথে ঘুরতে। অনেকদিন ধর্মসাগর যাওয়া হয়নি, সেখানেই যাব। আমার কথা মনে হয় কাজে দিয়েছে। জেরিন আমার কথা একটু নেড়ে চেড়ে উঠলো আর বলল, আমারও এসব অসহ্য লাগছে, কিন্তু আব্বুর করা নিষেধ আছে, আমি কোথাও বের হতে পারবো না। প্লিজ তুই কিছু একটা প্ল্যান বের কর, আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তোর মাথায় সবসময় দুষ্টামি বুদ্ধি কিলবিল করতে থাকে। তুই প্রশংসা করলি নাকি দুর্নাম করলি? সে যাই হোক, আঙ্কেলকে ম্যানেজ করবো আমি। তুই শুধু হ্যাঁতে হ্যাঁ মিলাবি, আর নাতে না মিলাবি। পরে পাল্টি খেলে তোর সাথে আমিও ফেসে যাব। জেরিন তখন সাই দিয়ে বলল, ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। তারপর আমি জেরিন, পলাশ আর জান্নাতকে নিয়ে আঙ্কেল এসে গেলাম। জেরিনের আব্বু অর্থাৎ আঙ্কেল আমাদের দেখে জিজ্ঞাসা করলেন, কিছু বলবে তোমরা? আঙ্কেল, আমি নয়, জেরিন কিছু বলতে চাই আপনাকে। আমার কথা শুনে আঙ্কেল জেরিনের দিকে তাকালো। জেরিন তো ভয়ে চুপসে গেল একেবারে। আমি আবারও বললাম, আঙ্কেল, জেরিন আপনাকে বলতে ভয় পাচ্ছে, তাই আমি বলছি। আসলে জেরিনের হবু বর নিলয় জেরিনের জন্য কিছু গিফট কিনেছে, কিন্তু সে বিয়ের আগেই তার হবু শ্বশুরবাড়িতে আসতে চায় না। আপনি জেরিনকে বাসা থেকে বের হতে মানা করেছেন, তাই জেরিন আমাকে বলল। এখন আপনি যদি পারমিশন দেন, তাহলে আমরা গিয়ে সেই গিফটগুলো নিয়ে আসতাম। সাথে জেরিনকে নিয়ে গেলে আরও ভালো হতো। এতে দুজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হতো। আর আমি তো শুনেছি আপনি আর আন্টিও কলেজ লাইফে বন্ধু ছিলেন, তারপর আপনাদের মাঝে ভালোবাসা হয় আর আপনারা পালিয়ে বিয়ে করেন। সে যাই হোক আঙ্কেল, আপনি কি পারমিশন দিবেন?
আমরা চিন্তা করার দরকার নেই, আমরা তিনজন সারাক্ষণ জেরিনের সাথেই থাকবো। আঙ্কেল আমার কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে জেরিনের দিকে তাকালেন। জেরিন আমার কথা মতো মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি জানালো। আঙ্কেল তখন হাসি মুখে বললেন, ঠিক আছে, দুপুরে খেয়ে দে বের হবে, আর সন্ধ্যার আগেই চলে আসবে। বিয়ের আগে মেয়েরা বাসার বাইরে থাকলে ভালো দেখায় না। রাশেদ, তুমি অত্যন্ত জ্ঞান বুদ্ধি সম্পন্ন একটা ছেলে, তাই তোমার উপর ভরসা রেখে আমি মেয়েটাকে ছাড়ছি। এই বলে আঙ্কেল চলে গেল। আর সাথে সাথে পলাশ আমাকে জড়িয়ে ধরলো আর প্রফুল্লিত কণ্ঠে বলল, জিও দোস্ত, তোর বুদ্ধির জবাব নাই। জেরিন আরশুকে আমার দিকে তাকিয়ে বলল, এখন তোদের আসল মতলব বুঝেছি। তোরা ঘুরতে যাবি আর এই জন্য তোরা আমাকে ব্যবহার করছিস। আরে এত হাইপার হওয়ার কিচ্ছু নেই, যাত্রাপথে তোর এই মাস্টারকেও পিক করে নেব। জেরিন তখন প্রফুল্লিত হয়ে বলল, সত্যি? আমি পলাশের জান্নাতের উদ্দেশ্যে বললাম, সবাই দেখ, মাস্টারের কথা শুনে শাকচুনির শুকনো মুখে হাসির রেখা ফুটেছে। আমার কথায় সবাই হেসে দিল। দুপুর পর্যন্ত সবাই টুকটাক লোক দেখানো কাজ করে নিলাম। তারপর গোসল করে আমার পছন্দের নীল শার্ট আর কালো জিন্স পরে নিলাম। শার্ট প্যান্টের সাথে ইনকো করে নিলাম। স্মার্ট ওয়াচ আর নেভি ব্লু সানগ্লাস তো আছেই। পলাশও একটা লাল শার্ট আর নীল জিন্স পরেছে। আমরা আমাদের রুম থেকে বের হয়ে জেরিনের রুমের সামনে গেলাম। জেরিনের রুম নক করা ভিতর থেকে, তাই আমি দরজায় টোকা দিয়ে বললাম, কিরে শাকচুনি দল, তোদের সাজতে এত সময় লাগে কেন? জেরিন, তুই আমার বেস্ট ফ্রেন্ডকে তোর মতো শাকচুনি বানিয়ে দিসনি তো? আমার কথা বলা 2 মিনিট পর জেরিন রুমে দরজা খুলে দিল। জেরিন আর জান্নাত অনেক সুন্দর করে সেজেছে। দুজনের রূপের বর্ণনা না দিতে পারলেও জান্নাতকে বরাবরের থেকে আরো মায়াবী লাগছে। আমি জেরিনের উদ্দেশ্যে বললাম, ইস, নিলয় ভাইয়া তো আজকে হার্ট ফেল করে ফেলবে এই শাকচুনি মার্কের সাজ দেখে। জান্নাত আমাকে থামিয়ে বলল, রাশেদ, তুই কেন জেরিনকে এত খেপাস? জেরিনকে আজ সত্যি অনেক সুন্দর লাগছে। রাশেদ এইরকমই, আর তোমাকেও তো হুড়পড়ির মতো লাগছে। এখন থেকে অপরের প্রশংসা না করে চল, খেয়ে দিয়ে গাড়ি নিয়ে বের হবো। আর জেরিন, তুই কি তোর মাস্টারকে ফোন দিয়ে বলেছিলি ধর্মসাগরের কাছাকাছি আসতে? তোর মতো ঢিলেমি করি না আমি। নিলয় ঠিক জায়গায় ঠিক সময়ে পৌঁছে যাবে। তারপর আমরা সবাই খেয়ে বড়দের বিদায় জানিয়ে আঙ্কেলের গাড়ি করে বেরিয়ে পড়লাম। আঙ্কেল ড্রাইভার দিতে চেয়েছিল, কিন্তু আমি মানা করে দিই। ওইদিকে রাস্তায় কোনো জ্যাম নেই, তাই দুপুরে করা রোদের বেগ কমতে না কমতেই পৌঁছে গেলাম ডিএসপিতে। ডিএসপি অর্থাৎ ধর্মসাগরের পাড়ে বসে লোকের টলমল খাওয়া পানি দেখার মতো মনোরম দৃশ্য পুরো কুমিল্লায় নেই। যারা কুমিল্লাবাসী তাদের কাছে এই দৃশ্য পরিচিত। সে যাই হোক, আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। আমাদের দেখে একজন সুদর্শন পুরুষ এগিয়ে আসলো আমাদের কাছে। যেদিন তাকে দেখে হাসি মুখে এগিয়ে গেল। আমাদের চিন্তা অসুবিধা না হলেও এই মাস্টার অর্থাৎ নিলয়। পলাশ আমার কানে ফিসফিস করে বলল, দোস্ত, আমরা তো ভেবেছিলাম নিলয় ভাইয়া সব টিচারদের মতো ভুরিয়ালা হবেন, কিন্তু নিলয় ভাইয়া তো জিম করা 6 প্যাক-আলা শিক্ষক। আমি পলাশের কথার জবাব না দিয়ে নিলয় ভাইয়ের দিকে এগিয়ে গেলাম। আমি হাত বাড়িয়ে বললাম, হ্যালো নিলয় ভাই, আমি রাশেদ, জেরিনের কাজিন, আর এরা হলো আমার বন্ধু পলাশ আর জান্নাত। নিলয় ভাই আমার সাথে হাত মিলিয়ে বললাম, হাই এভরিওয়ান, তাহলে তোমার জন্য জেরিন সেখান থেকে বের হতে পেরেছে, তোমাকে অনেক ধন্যবাদ। জেরিন তখন আমাকে ব্যঙ্গ করে বলল, তুই বলতি না আমাকে যে বিয়ে করবে তার মতো পোড়া কপাল এই দুনিয়ায় আর কারো নেই? ভালো করে দেখ, এরই কপাল পুড়তে চলেছে। ব্যাটা আমার হবু বরের 6 প্যাক বডি দেখেছিস? তোকে ফু মেরে উড়িয়ে দিবে। আমি পলাশের জান্নাতকে বললাম, এই জন্যই শাকচুনিকে আনতে চাইনি, আমরা কোনো না কোনোভাবেই বের হয়ে আসতে পারতাম। জেরিন একটু বেশি বকবক করে। তখন জান্নাত বলল, আরে বাবা, তোরা কি এখানে এসেও ঝগড়া করবি? এরকম মনোরম দৃশ্য উপভোগ করতে এসে ঝগড়া করা কোনো মানে নেই। নিলয় জান্নাতের সাথে সায় দিয়ে বলল, মিস জান্নাত ঠিকই বলেছে, চলো সবাই লেকের পাড়ে গিয়ে বসি। আজকে তেমন লোকজন নেই, এমনিতেও এই জায়গায় সবসময় জনসমাগমই থাকে। আজকেও আছে বিভিন্ন বাদাম, ঝালমুড়ি, ফুচকা ইত্যাদি দোকানের সামনে। জান্নাত আমাকে দেখে বলল, এখানে কি এমনি এমনি বসে থাকবো নাকি? ফুচকা বা ঝালমুড়ি কিছু নিয়ে আয়। জো হুকুম মহারানী, কার কি লাগবে জলদি বল। সবার থেকে এক গাদা লিস্ট নিয়ে আমি পলাশ চলে গেলাম ফুচকা, ঝালমুড়ি আর বাদাম আনতে। সবার বলা মতো খাবার কিনে নিয়ে লেকের পাড়ে গেলাম। সেখানে গিয়ে আমার শরীরে রক্ত টকবুকে ফুটতে থাকে। আমাদের সামনে কিছু বকাটি ছেলে জান্নাত ও জেরিনের সাথে অসভ্যতামি করছে, আর নিলয় ভাই কিছুই করছে না, সে অসহায়ের মতো তাকিয়ে আছে। আমি খাবারগুলো পলাশের হাতে দিয়ে এগিয়ে গেলাম। ফুল হাতা শার্ট কোণে পর্যন্ত উঠে বকাটিদের সামনে গেলাম। মোট 6 জন আছে। জান্নাত আমাকে দেখা মাত্রই আমার পিছনে দৌড়ে আসলো। আমি তখন বকাটিদের উদ্দেশ্য করে বললাম, আমি একবার বলবো এখান থেকে চলে যা, দ্বিতীয়বার শোনার মতো অবস্থায় তোরা থাকবে না। আমার কথা কেউ সিরিয়াসলি নিল না। দুজন জান্নাতকে ধরতে আসা মাত্রই তাদের কানের 2 ইঞ্চি নিচে থাপ্পড় দিলাম। যে জায়গায় আঘাত করেছি পুরোপুরিভাবে সুস্থ হতে মাসখানেক সময় লাগবে। বাকি 4 জনের মধ্যে 3 জন এগিয়ে আসতে আমি দুজনের তল পেটে পাঞ্চ করি। ঘুষির আঘাতে তারা কিছুটা নিচু হতেই তাদের বুকে লাথি দিই, আর দুজনে ছিটকে পড়ে যায়।
অন্যজন আমার কাছে আসতে জান্নাত তার দুপায়ের মাঝামাঝি লাথি মারিল। সে গগন ফাটানো চিৎকার দিয়ে উঠল। 5 জনের করুণ অবস্থা দেখে 6ষ্ঠ জন ছুটে পালালো। আমি তখন জেরিনের দিকে তাকিয়ে বললাম, সবসময় বডি বা সিক্স প্যাকে কাজ আসে না, মাঝে মধ্যে একটু সাহস থাকতেই হয়। আর নিলয় ভাইয়া, আমি শুনেছি আপনি কলেজের আদর্শবান শিক্ষক। আপনি কিভাবে এই অন্যায় মেনে নিতে পারলেন? তার উপর অন্যায় আপনার হবু স্ত্রীর উপর হচ্ছিল। নিলয় মাথা নিচু করে বলল, সরি রাশাদ, সরি জেরিন, আমি আসলে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আসলে আমি এসব মারামারি খুবই ভয় পাই, তাই তো জিম করে বডি বানিয়েছি, যাতে কেউ আমার সাথে পাঙ্গা নিতে না আসে। কিন্তু বিশ্বাস করো, তোমার কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে। জেরিন, আমাকে একটিবার সুযোগ দাও, আমি তোমার পছন্দ মতো ছেলে হয়ে উঠব। জেরিন মুচকি হেসে বলে। ইটস ওকে, কিন্তু এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট। এরপর আমরা সবাই কিছুক্ষণ ঘুরে ফিরে সন্ধ্যার আগে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। রওনা দেওয়ার আগে নিলয় ভাইয়া জেরিনের জন্য কয়েকটা গিফট কিনে দিল, যাতে আঙ্কেলের কাছে আমরা বকা না খাই। যতই হোক, কমিশনারের চোখ সব কিছুতেই সন্দেহ করে। সেদিনের মতো দিন কেটে গেল। রাতে সবাই আড্ডা দিচ্ছি, এমন সময় জান্নাতের ফোনে আকাশের কল আসে। আমি নাম্বার আগেই ডিলিট করে দিয়েছিলাম। জান্নাত নাম্বার দেখার আগে আমি ছো মেরে ফোন জান্নাতের হাত থেকে নিয়ে যাই। জান্নাত তখন ভুরুকুসকে জিজ্ঞাসা করলো, তুই আমার ফোন নিলি কেন? আমরা এখানে মজা করতে এসেছি, আর তুই এসব ফোন কল নিয়ে পড়ে আসিস? আগামী 2 দিন কোনো ফোন পাবি না। আরে কোনো দরকারি কলও তো হতে পারে। কোনো দরকারি কল না। তোর দরকারি কল মানে আমরা জানি। এই কয়েকদিন নো ফোন কল। জান্নাতের কথা বাড়ালো না। সেদিন আমরা দ্রুত ঘুমিয়ে গেলাম, কারণ পরের দিন অনেক কাজ আছে। সকালে ঘুম থেকে উঠে থেকে পুরো দোতলা বাড়ি জুড়ে মানুষ কিলবিল করছে। আর সন্ধ্যার দিকে গায়ে হলুদ হবে। আমি আর পলাশ আজকে সারাদিন কামলার মতো খাটলাম। জান্নাত আমাদের অবস্থা দেখে হেসে খোল পায় না। সন্ধ্যা হতে জেরিনের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। সবাই আজকে অনেক সেজেছে, আমরাও কম কিসের। আমি আমার ফেভারিট নেভি ব্লু পাঞ্জাবি আর স্টাইলিশ জিন্স, গলায় ছেলেদের স্টাইলিশ নীল স্কার্ফ, চোখে সানগ্লাস আর হাতে ঘড়ি পরে বের হলাম। আমি পলাশ ছাদে গেলাম, কারণ সেখানেই গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। আমি পলাশ হিরোর মতো এন্ট্রি নিলাম। জেরিনের সব বান্ধবীরা আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। আমি জান্নাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। জান্নাত আজ একটা নীল শাড়ি পরেছে, সাথে ম্যাচিং চুড়ি। জান্নাতকে এই প্রথম শাড়িতে দেখলাম। পলাশ আমার কানে ফিস করে বলল, কিরে দোস্ত, তুই আর জান্নাত কিন্তু এক কালার ড্রেস পরছিস, তোদের একসাথে হেভি মানাবে। সত্যি তো, আমিও নীল পাঞ্জাবি পরেছি। আমাদের চয়েস সেম টু সেম। সবাই জেরিনকে হলুদ লাগিয়ে দিচ্ছে। আমি জেরিনের গায়ে হলুদ মাখিয়ে মিষ্টি খাইয়ে দিলাম। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে সব পোস্ট করা নিচে চলে গেল, কারণ কালকে জেরিনের বিয়ে। সবাইকে সবকিছু আয়োজন করতে হবে। ছাদে এখন শুধু জেরিনের বান্ধবী আর আমরা রয়েছি। এত মেয়েদের মাঝখানে আমার অস্বস্তি লাগলো। আমি ছাদ থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালাম। অমনি জেরিন ডাক দিল আমাকে। তারপর সে বলল, রাশেদ, আজকে একটা গান শোনা না। আমি খানিকটা চিৎকার দিয়ে বললাম, কি গান? তাও আবার আমি? অসম্ভব। কেন অসম্ভব? তুই যে ভালো গান গাইতে পারিস, এটা কেউ জানুক আর না জানুক, আমি তো জানি। আর জেরিনের কালকে বিয়ে, তাই তার অনুরোধ তোকে রাখতে হবে। পড়ে গেলাম মহাবিপদে। জান্নাতের কথা ফেলতে পারবো না, তাই নিচ থেকে গিটার এনে ছাদের মাঝখানে বসলাম। সবাই আমার ঘিরে বসে আছে। সবার সামনে জেরিন, পলাশ আর জান্নাত। কি গান গাইবো সেটা তো ভেবেই কুল পাচ্ছি না। হঠাৎ আমার একটা গানের কথা মনে পড়লো। আমি সবার উদ্দেশ্যে বললাম। আমি গান গাইতে শুরু করলাম। লা 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 লা, লা 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 লা। চিরদিনই আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। বাকি গানটুকু না হয় নিজ দায়িত্বে ইউটিউব থেকেই শুনে নেবেন। আমার গান শেষ হতে না হতেই হাততালির শব্দে পরে ছাদ ভরে গেল। তারপর আমি পলাশের সাথে ছাদ থেকে এক কোণায় গেলাম জরুরি কাজ নিয়ে কথা বলার জন্য। এদিকে জান্নাত আর জেরিন গল্প করছে। এমন সময় জেরিনের এক বান্ধবী আমার কাছে আসলো। আমাদের বললে ভুল হবে, আমার কাছে এসেছে। মেয়েটা আমাকে বলল, এক্সকিউজ মি। জি, কিছু বলবেন? মেয়েটা আমার দিকে ইশারা করে বলল, আপনাকে না, ওনাকে। রাশেদ, তুই থাক, আমি আসছি। আমি পলাশকে থামিয়ে বললাম, তুই দাঁড়া, কোথাও যাবে না। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, আপনার যা বলার আছে পলাশের সামনে বলেন। তারপর ও বলা শুরু করলো, আমার নাম প্রিয়া, জেরিনের বেস্ট ফ্রেন্ড। আপনার গানের গলা অনেক সুন্দর। ধন্যবাদ। আমাদের কথা বলার মাঝে পলাশ জান্নাতের কাছে চলে গেল। প্রিয়া আবারও বলা শুরু করলো, সত্যি বলতে আমি আপনাকে প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছি, আর আপনার গান শুনে তো ভালোই বেসে ফেলেছি।
প্লিজ আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নাও। আপনারা যা ভাবছেন আসলে তা না। আমি প্রিয়াকে থাপ্পড় দিইনি, জান্নাত প্রিয়াকে থাপ্পড় দিয়েছে। আসলে পলাশ জান্নাতের কাছে গিয়ে বলল, জান্নাত, ছাদের ওই কোনা একটা মেয়ে রাশেদকে প্রপোজ করছে। তখন জান্নাতের অজান্তে রাগ উঠে যায়। সে সোজা ছাদের শেষ কোণে এসে প্রিয়ার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। আমরা এই পাশে থাকায় বাকিরা আমাদের দেখতে পাইনি। জান্নাত তখন ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর সাহস হয় কিভাবে আমার বেস্ট ফ্রেন্ডকে প্রপোজ করার? আর একবার যদি তোকে রাশেদের আশেপাশে ঘুরতে দেখেছি তাহলে তোর ঠ্যাং ভেঙে রেখে দিব। জান্নাত তো রেগে আগুন হয়ে গেছে। সত্যি বলতে আমি জান্নাতকে আজ পর্যন্ত এত রাখতে কখনোই দেখিনি। জান্নাতের কথা শুনে প্রিয়া ভয় পেয়ে সেখান থেকে চলে গেল। আমি জান্নাতকে জিজ্ঞাসা করলাম, কি রে, তুই প্রিয়াকে মারলি কেন? জান্নাত আর চোখে তাকিয়ে বলল, কেন, তোর কষ্ট হচ্ছে নাকি? তাহলে তোকেও কয়েক ঘা লাগিয়ে দেই। আরে না, আমি তো প্রিয়াকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিতাম, কিন্তু তোর রেগে যাওয়ার কারণ আমি তো দেখতে পারছি না। আমি জানি না, তবে আমার বেস্ট ফ্রেন্ডের আশেপাশে কাউকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। এই কথা বলে জান্নাত সেখান থেকে চলে গেল। আমি পলাশের কান টেনে বললাম, কি রে, তুই জান্নাত কি প্রিয়ার ব্যাপারে কেন বললি? আর আমি তো দেখতে চেয়েছিলাম যে জান্নাতের মনে তোর জন্য কোনো ফিলিংস আছে কিনা। জান্নাত যেভাবে রেগে গিয়েছিল তাতে আমি শতভাগ নিশ্চিত যে জান্নাতের মনে তোর জন্য কোনো না কোনো ফিলিংস আছে। আমি তার ছেলের ভঙ্গিতে বললাম, ফিলিংস তো আছেই, তবে সেটা বন্ধুত্বের ফিলিংস। আরে বেটা, মেয়েদের মন কখন কি চলে তা মেয়েরা নিজেও বলতে পারে না। আমি পলাশের কথায় মন দিয়ে ভাবতে লাগলাম, হয়তো পলাশের কথাই ঠিক। অন্যদিকে জান্নাত রুমে গিয়ে ভাবতে থাকি, আমি কেন প্রিয়াকে মারলাম? রাশেদকে যে কেউ ভালোবাসতে পারে, তাই বলে আমি রেগে গেলাম কেন? এইসব ভাবতে ভাবতে জান্নাত ঘুমিয়ে পড়লো। পরের দিন ধুমধাম করে জেরিনের বিয়ে হয়ে গেল। জেরিন অনেক কাজ ছিল। আমি শুনেছি মেয়েরা নাকি বিয়ের দিন অনেক কাঁদে, তাই বলে এত কাঁদে সেটা আমার জানা ছিল না। আর তাছাড়া জেরিনকে আমি কখনো এত কাঁদতেও দেখিনি। পাহাড়ের মতো শক্ত মনওয়ালা জেরিনের বাবা অনেক কেঁদেছিল। জেরিনকে বিদায় জানিয়ে যে যার মতো চলে গেল। আব্বু আম্মু আরও 2-3 দিন নাকি থাকবে, কিন্তু আমাদের প্ল্যান হলো পরের দিন সকালে নিচে এলাকায় ফিরে যাব। তাই পরের দিন সবাইকে বিদায় জানিয়ে আমি আর জান্নাত আর পলাশ বেরিয়ে পড়লাম আমাদের সেই চিরচেনা শহরের দিকে। অনেক ঘন্টার ব্যবধানে চলে আসলাম। যেহেতু ভার্সিটির ক্লাস শুরু হয়ে গেছে, তাই এখন সেখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তার উপর জার্নি করে সবাই কিছুটা ক্লান্ত হয়ে গেছে। তারপর যে যার মতো নিজেদের বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দিলাম। এই কয়েকদিন ঠিকমতো ঘুমোতে পারিনি। ঘুম ভাঙলো বিকেলের দিকে। তারপর পলাশের ফোন করে। আমি বিরক্ত হয়ে ফোন ধরলাম। আমি কিছু বলার আগেই পলাশ বলল, রাশেদ শোন, এখনই জান্নাতের বাসায় চলে আয়। জান্নাতের ছাদে একটা পিকনিকের আয়োজন করেছি। এই কয়েকদিনের ফুর্তি কয়েক ঘন্টায় ভুলে গেলি যে এখন আবার পিকনিকের আয়োজন করার জন্য উঠে পড়ে লেগেছিস? আর এটা আমার প্ল্যান না, জান্নাতের প্ল্যান। এখন জলদি আয়। কি আর করার, ফ্রেশ হয়ে জান্নাতের বাসায় চলে গেলাম। তারপর ছাদে চলে যাই। সেখানে বিশাল আয়োজন করে রেখেছে পলাশ। ছাদের মাঝখানে গ্যাসজাত চুলা নিয়ে এসেছে। আজকে জান্নাত কাবাব বানাবে, আর সাথে আড্ডা তো আছেই। সবকিছু করতে করতে রাত নেমে আসলো। ছাদের এক কোণে কাঠ দিয়ে আগুন জ্বেলে আগুনের পাশে বসে আছি আমরা। সবাই খাবার খাচ্ছি আর আড্ডা মারছি। আমি সাথে আমার গিটারটাও নিয়ে এসেছিলাম। আমার প্রিয় গান গাইলাম। আমাদের আড্ডা দেওয়ার মাঝখানে জান্নাত বলে উঠল, রাশেদ, আমি তোর কথা বলাটা অনেক ভেবেছি। কোন কথা? তুই বললি না সেদিন প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো জীবনসঙ্গী আসবে, তাহলে আমার জন্য কেউ না কেউ আছে, শুধু তাকে খুঁজে পাওয়ার অপেক্ষা করতে হবে। আমার কেন জানি না মনে হচ্ছে আমার জন্য আল্লাহ তাআলা যাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সে আমার আশেপাশেই, শুধু আমি তাকে চিনতে পারছি না। পলাশ তখন বিড়বিড় করে বলল, আশেপাশে না খুঁজে সামনে তাকালেই তো পারিস। জান্নাত তখন পলাশের দিকে তাকিয়ে বলল, কিছু বললি? আরে তুই পলাশের কথা বাদ দে। তুই তোর লাইফ পার্টনারকে সময় মতো খুঁজে পাবি, শুধু অপেক্ষার ব্যাপার। কিন্তু তাই বলে আবার সেসব কাজে মনোযোগ দিস না, না হলে আগের বারের মতো আমরা তোকে বাঁচাতে নাও থাকতে পারি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আর ওইসব কাজের মধ্যে নেই বাবা। তোর কথা শুনে আমি পুরো নিষ্পাপ হয়ে গেছি। জান্নাতের কথা শেষ না হতে আমি আর পলাশ জোরে জোরে হেসে ফেললাম, আর জান্নাতও রেগে আমাদের মারতে থাকলো। তারপর আমরা যার যার বাসায় চলে গেলাম। পরের দিন সকালে ভার্সিটিতে একসাথে গেলাম। আমরা ক্যাম্পাসে বসে আছি, এমন সময় আকাশ দৌড়ে আমাদের কাছে আসলো আর এসে বলল, হাই এভরিওয়ান, এই কয়েকদিন তোমরা ভার্সিটিতে কেন আসুনি? আর জান্নাত, তুমি আমার ফোন ধরোনি কেন? আসলে আমরা সবাই রাশেদের কাজিনের বিয়েতে গিয়েছিলাম, আর সেখানে আমরা এত মজা করেছি যে ফোনের দিকে আমার কোনো খেয়ালই ছিল না। তা আকাশ, তোমার কি খবর? তখন আকাশ হতাশ হয়ে বলল, আর খবর, এই কয়েকদিন যা না মানে তোমাদের না দেখতে পেয়ে আমার কিছুই ভালো লাগছিল না। তোমরা আমাকে একবারও বলে যেতে তো পারতে, নাকি এখন আমাকে বন্ধু ভাবো না? আরে তেমন কোনো কথা না আকাশ। হুট করে রাশেদ আমাদেরকে বলল, যখন বলে তার ঠিক 2 ঘন্টা পরে আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিই, তাই আর কাউকে জানানো হয় নাই।
ওহ, বাদ দাও ওসব। চলো আজকে আমরা ঘুরতে যাই কোনো এক জায়গায়। পলাশ আর জান্নাত কিছু বলবে তার আগে আমি বলে উঠলাম, না আকাশ, আমরা এই কয়েকদিন অনেক ঘুরেছি, এখন আমাদের হাতে একদম সময় নেই। কয়েক মাস পরে আমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা, আর তোমারও তো ফাইনাল এক্সাম খুব নিকটেই। আকাশ তখন অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকালো, যা কেউ খেয়াল না করলেও আমি করেছি। আমি এসবে পাত্তাও দেই না, আর কেউ বুঝুক বা না বুঝুক আমি তো বুঝতে পেরেছি যে আকাশ আমাদের সাথে বন্ধুত্ব করতে আসেনি, সে এসেছে জান্নাতকে পেতে। তার নজর জান্নাতের দিকে অনেক আগে থেকেই ছিল। আকাশের সাথে কথা বলে আমরা ক্লাসে চলে যাই। এভাবে আমাদের দিনগুলো কাটতে থাকে। আকাশকে সরাসরি জান্নাতের থেকে দূরেও রাখতে পারি না। মাসের পর মাস কেটে যায় চোখের পলকে। সময়কে তো আর আটকানো যায় না, সময় নিজের আপন গতিতেই চলে। দেখতে দেখতে আমাদের পরীক্ষা শুরু হয়ে গেল, তাই এইসবে মনোযোগ কম দিলাম। পরীক্ষা বরাবরের মতোই ভালো হলো। আমরা সবাই ফাইনাল ইয়ারে উঠলাম। ভেবেছিলাম আকাশ নামের আপরটা ফাইনাল পরীক্ষা দিয়ে বিদায় হবে, কিন্তু না, সে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করা শুরু করে, আর আমাদের ভার্সিটিতে মাস্টার ডিগ্রি করার জন্য ভর্তি হয়। জান্নাত আর আকাশের মধ্যে যতটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করি, তারা আরও কাছে এসে পড়ে। তাই আমি ভাবলাম যে সরাসরি জান্নাতকে আমার মনের কথা খুলে বলবো। আজকে ভার্সিটি খুব তাড়াতাড়ি চলে আসলাম। জান্নাতকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ের ব্রেঞ্চে জান্নাতকে দেখতে পেলাম, কিন্তু তার সাথে আকাশও আছে। এটা দেখে আমার মন কিছুটা খারাপ হয়ে গেল। তবে তারা কি কথা বলছে তা শোনার জন্য আমার আগ্রহ জন্মালো। তাই আমি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। আকাশ জান্নাতকে জিজ্ঞাসা করলো, জান্নাত, তুমি কি জীবনে কাউকে ভালোবাসোনি? ভালোবাসা? আর আমি কত ছেলেকে নাকের ডগায় নাচিয়েছি তার হিসাব নেই। তবে রাশেদের এক কথায় আমি এসব কাজ ছেড়ে দিয়েছি। সত্যি বলতে রাশেদ আর পলাশের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আকাশ তখন নাটকীয় কণ্ঠে বলল, তুমি ঠিকই বলছো। তবে রাশেদ আর পলাশের মধ্যে তোমার কাকে বেশি ভালো লাগে? এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। দুজনেই আমার কাছের মানুষ, দুজনেই আমার বেস্ট ফ্রেন্ড। আমি যখন দুঃখে থাকি তখন পলাশ তার অদ্ভুত কাণ্ড করে অথবা কথা বলে আমার মুখে হাসি আনার চেষ্টা করে, আর অন্যদিকে রাশেদ আমার দুঃখটাকে নিজের দুঃখ মনে করে সেই দুঃখে ভাগ বসায়। তবুও সত্যি বলতে আমার লাইফে রাশেদের অবদান অনেক বেশি। সে না থাকলে বোধহয় আমি এতদিনে অনেক ছেলের মন ভেঙে দিতাম। আচ্ছা ধরো পলাশ অথবা রাশেদ একসময় তোমাকে প্রপোজ করে বসলো, তখন তুমি কি করবে? আকাশের কথা শুনে আমি আর জান্নাত দুজনেই চমকে উঠি। তার মানে আকাশ জানে আমি জান্নাতকে ভালোবাসি, তাই সে ঘুরে ফিরে জান্নাতের মনের কথা জানার চেষ্টা করছে। জান্নাত তখন কিছু একটা ভেবে বলল, এটা কোন ধরনের কথা আকাশ? আরে এটা তো কথার কথা, তুমি বলো না কি করবে। প্রথমে তো পলাশের এত সাহস নেই আমাকে প্রপোজ করার। পলাশকে কতই না মারি, অত্যাচার করি, তাও আমাকে নিজের বেস্ট ফ্রেন্ডের জায়গা থেকে এক চুলো সরাবে না। আর রাশেদের প্রসঙ্গে যদি আসি, তাহলে বলবো রাশেদ শুধু আমার বন্ধুই না, বরং আমার সুখে দুঃখের পাশে থাকা এক পরম বন্ধু। সে এমন কোনো কাজই করবে না যাতে আমাদের বন্ধুত্ব ভেঙে যায়। তবে রাশেদের মনে যদি আমাকে নিয়ে কোনো ফিলিংস জন্মে থাকে, তাহলে সে আমাকে সরাসরি বলুক, আমি তারপর না হয় ভেবে দেখব। এই কথা বলে জান্নাত ক্যাম্পাসে চলে গেল। আকাশও নিজের ক্লাসে চলে যায়, আর আমি সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমি নিজে আনমনে বলে উঠলাম, আমি কি জান্নাতকে ভালোবেসে কোনো ভুল করে ফেলেছি? আমি যদি জান্নাতকে নিজের ফিলিংস বলতে যাই, তাহলে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে। এ থেকে থাক না কিছু কথা মনের ভিতরেই, বন্ধু হয়েই না থাকি সারা জীবন। সময় হলে আমাদের মিলন হবেই এক সময়। কথাগুলো ভেবে ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়েও আমার তেমন মন বসলো না, তাই কাউকে না জানিয়ে ভার্সিটি থেকে বের হয়ে সেই পুকুর পাড়ে গিয়ে বসলাম। জান্নাতের বলো প্রত্যেকটা কথা আমার কানে এখনো ভাসছে। না, আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। এখন থেকে আমার একটাই টার্গেট, আর সেটা হলো পড়ালেখা করে বড় কিছু হওয়া। তারপর না হয় জান্নাতের সামনে আসবো। এইসব ভেবে আমি বাসায় চলে গেলাম। সেদিন থেকে আমি পুরো পাল্টে গেলাম। এখন আর সময় নষ্ট করি না, সারাদিন শুধু পড়ি আর পড়ি। পলাশের জান্নাতের সাথে দেখা করাও কমিয়ে দিয়েছি, কথা বলাও তেমন হয় না। ভার্সিটিতে কথা বললেও আমি শুধু হ্যাঁ বা হো বলি। আর এদিকে আমি না থাকায় আকাশের সুযোগ পেয়ে গেল। সে সারাক্ষণ জান্নাতের সাথে আঠার মতো লেগে থাকে। সবকিছু আমার নজরে পড়ে। তবে আমি দেখতে চাই আমার ভালোবাসা কি সত্যি নাকি মিথ্যা। আমি শুনেছি যে ভালোবাসা সত্যি হয়, তাহলে পৃথিবীর শক্তি নাকি সেই ভালোবাসার মিলন ঘটাতে সাহায্য করে। এভাবে কয়েক মাস কেটে গেল। একদিন পলাশ আমাকে জোর করে নিজের বাসায় নিয়ে আসলো। পলাশ তখন জিজ্ঞাসা করলো, তোর কি হয়েছে, সত্যি সত্যি বলতো। আমার আবার কি হবে, ঠিকই তো আছি। না, তোর কিছু তো একটা হয়েছে। শেষ কবে তুই আমাদের সাথে ভালোভাবে কথা বলেছিস বা ঘুরতে গেছিস, কিছু মনে আছে তোর? তুই পাল্টে যাচ্ছিস, সবসময় একা একা থাকিস। আর এদিকে তুই না থাকাতে জান্নাতও খামখেয়ালির মতো চলে। সারাদিন ওই আকাশ ছেলেটার সাথে কথা বলে আর ঘুরে বেড়ায়। আগে আকাশকে ভালো লাগলেও এখন আর ভালো লাগে না আমার। এখন তার সব মতলব আমি বুঝে গেছি। সে জান্নাতের সাথে প্রেম করার জন্যই আমাদের সাথে বন্ধুত্ব করেছে। সে আগের থেকে আমাদের সম্পর্কে সব খোঁজ খবর রেখেছিল। তুই কিছু একটা কর, তা না হলে জান্নাত তোর হাত থেকে বেরিয়ে যাবে।
আমি পলাশের সমস্ত ঘটনা শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস দিয়ে সব ঘটনা পলাশকে খুলে বললাম। তখন পলাশ বলল, তাতে কি হয়েছে? জান্নাত তো বলেনি যে সে তোকে ভালোবাসে না। তুই গিয়ে তোর মনের কথা বল। এখনো সময় আসেনি রে, আগে অনার্সে একটা ভালো রেজাল্ট করি, তারপর তাকে গিয়ে নিজের মনের কথা বলবো। তো যা ইচ্ছা তাই কর, কিন্তু আমি সবসময় চেষ্টা করব আকাশকে জান্নাতের কাছ থেকে দূরে রাখার জন্য। আমি আর কথা বাড়ালাম না, কারণ সামনে আমাদের ফাইনাল এক্সাম। দিনগুলো আমার কাছে সেকেন্ডের মতো লাগছে, মাসগুলো আমার কাছে ঘন্টার মতো লাগছে। সময় কিভাবে যেন কয়েক মাস এগিয়ে গেল টেরই পেলাম না। সামনের সপ্তাহ থেকে আমাদের ফাইনাল এক্সাম। সবাই অনেক পড়াশোনা করছে, পরে আর যোগাযোগ করা হবে না, তাই ভাবলাম সবার সাথে একবার দেখা করে নিই। তাই ভার্সিটিতে পলাশ আর জান্নাতের সাথে কথা বলতে গেলাম। সেখানে আকাশ ছিল না। জান্নাত আমাকে দেখে তাচ্ছিল্যের সুরে বলল, কি রে পলাশ, আমি কি স্বপ্ন দেখছি নাকি? আমাদের আলাদিনের জিন তার চিরাগ থেকে অবশেষে বের হলো তাহলে? আমি মাথা নিচে করে দাঁড়িয়ে রইলাম। আরে এভাবে বলছিস কেন? সামনে এক্সাম, তাই আমাদের সময় দিতে পারিনি। জান্নাত তখন রাগান্বিত কণ্ঠে বলল, তাই বলে আমাদের এভাবে অবহেলা করবে? আমার তো এখন মনে হচ্ছে রাশেদ আমাদের নিজের বন্ধু বলেই ভাবে না। যদি ভাবতো তাহলে এত মাস আমাদের অবহেলা করে চলতে পারতো। আমি এবার নিজের মুখ খুললাম। আমি বললাম, তুই যা ভাবছিস তা নয়। আসলে আমার মাথায় অনেক প্রেশার, তুই বুঝবি না এখন। পরীক্ষার পর তোকে সব বুঝিয়ে বলবো। এইসব বলে সে স্থান ত্যাগ করলাম। দেখতে দেখতে পরীক্ষার দিন এসে পড়লো। সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়লো। পরীক্ষার দিনগুলো অনেক কঠোরভাবে কেটেছে। পরীক্ষা ভালোভাবে দিতে পারলেও মনের ভিতর একটা ভয় থেকেই যাচ্ছে আমার। রেজাল্টের দিন সবাই হুমড়ি খেয়ে পড়েছে রেজাল্ট দেখার জন্য। অনলাইনে রেজাল্ট দেখার চেয়ে নিজ ভার্সিটিতে সে রেজাল্ট দেখার মজাই আলাদা। প্রিন্সিপাল স্যার অ্যানাউন্স করে বললেন, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। তোমরা সবাই অনেক রেজাল্ট ভালো করেছো। তবে বরাবরের মতো এই ভার্সিটির গর্ব রাশেদ এবার অভাবনীয় রেজাল্ট করেছে। সে শুধু ভার্সিটিতে নয়, বরং আমাদের ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছে। তার জন্য আমারও আমাদের ভার্সিটির পক্ষ থেকে শুভকামনা রইল। স্যারের অ্যানাউন্সমেন্ট শুনে সবাই আমাকে অভিনন্দন জানালো। পলাশও আমার গলা জড়িয়ে ধরে বলল, জিও গুরু, তুই তো ফাটিয়ে দিয়েছিস এবারে। তোর রেজাল্টে এবার তুইও খুশি আর আমিও খুশি। এবার মনের কথা মন থেকে বের করে জান্নাতকে কবে বলবি? আজই জানাবো তাকে। তাহলে তারা কিসে, দ্রুত যা। আমি জান্নাতের কাছে যাওয়ার আগে একবার প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। তিনি আমাকে ডেকেছেন কিছু জরুরি কথা বলার জন্য। প্রিন্সিপাল স্যার আমাকে দেখে বললেন, রাশেদ, তোমাকে প্রথমেই আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি তোমার ব্রিলিয়েন্ট রেজাল্টের জন্য। ধন্যবাদ স্যার। আর হ্যাঁ, তোমাকে যে কথা বলার জন্য ডেকেছিলাম, তুমি স্কলারশিপ পেয়েছো আমেরিকা এক ভার্সিটি থেকে। তুমি তো জানো বিদেশে বড় বড় কলেজ ভার্সিটির বিভিন্ন দেশের ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের জন্য নিজ ভার্সিটির আসার জন্য স্কলারশিপ দেয়। এবার তাদের নজরে তুমি পড়েছো, তোমার তো ভাগ্য খুলে গেল। কিছু একটা ভেবে বললাম, স্যার আমার পক্ষে আমেরিকা যাওয়া সম্ভব নয়। কিন্তু কেন রাশেদ, এত সুন্দর প্রপোজাল রিজেক্ট করার কারণ কি? কারণ স্যার খুবই ব্যক্তিগত। স্যার আমি সত্যিই দুঃখিত। এই সুযোগ অন্য কেউ পেলে লুপে নিত, তবে আমার পক্ষে সম্ভব না। তোমার হাতে এখনো 2 দিন আছে, ভেবেচিন্তে আমাকে জানিও। ওকে। তারপর আমি প্রিন্সিপাল স্যারের থেকে অনুমতি নিয়ে জান্নাতের সাথে দেখা করার জন্য বের হলাম। আশ্চর্যের কথা হলো, সে আমাকে তার বাসায় ছাদে নিচ থেকে ডেকেছে। আমি তো দৌড়ে গেলাম জান্নাতের বাসায়। ছাদে ওঠার পর জান্নাত দৌড়ে আমার কাছে আসে। কি রেজাল্ট করলি রাশেদ, পুরো তাক লাগিয়ে দেওয়ার মতো। তোর রেজাল্ট অনেক ভালো হয়েছে। সে যাই হোক, আমি তোকে একটা কথা বলতে চাই। আমিও তোকে একটা কথা বলতেই চাই, কিন্তু আমারটা আগে শুনতে হবে। না, আগে আমারটা শুনতে হবে। ঠিক আছে, একসাথে বলি। আমি কিছু বলার আগে জান্নাত বলল, আমি আমার লাইফ পার্টনারকে খুঁজে পেয়েছি। জান্নাতের এমন কথা শুনে নিমিষে আমার দুনিয়ায় কেমন যেন ওলটপালট হয়ে গেল। আমি কাপা কাপা কণ্ঠে বললাম, কাকে পেয়েছিস? তুই আমাকে অনেক বোঝানোর পরে আমি শুধু আমার লাইফ পার্টনারকে খুঁজে বেরিয়েছি। তবে আমি জানতাম না যে সে আমার এত কাছে ছিল। সে আর কেউই নয়, আমাদের বন্ধু আকাশ। মনের ভিতর ঝড় বয়ে যাচ্ছে। জান্নাত আবারও বলা শুরু করলো, জানিস রাশেদ, তোর অনুপস্থিতিতে আমাকে কুড়ে কুড়ে খেত। তখন আকাশ আমাকে সামলিয়েছে। কবে যে সে আমাকে ভালোবেসে ফেলেছে আর আমি তাকে ভালোবেসে ফেলেছি জানি না। আজ সে আমাকে প্রপোজ করেছে, তাও আবার ডাইরেক্ট বিয়ের জন্য। আমি সাথে সাথে হ্যাঁ বলিনি, তবে আমিও খুব এক্সাইটেড। আমি আকাশকে জানিয়েছি আজ সন্ধ্যায় তাকে জানাবো। তুই কি বলিস, আমার সাথে আকাশের জুটি কেমন হবে? আমি নিজেকে অতি কষ্টে সংযত রেখে বললাম, একেবারে পারফেক্ট জুটি হবে। আর তোকে যে পাবে সে সত্যি এই দুনিয়ার সব থেকে ভাগ্যবান ছেলে হবে। এমন করে কেন বলছিস? আমি কি এত মহান নাকি? তুই মহান না। প্রতি শুক্রবারে তুই পথশিশুদের খাবার দান করিস। মাস অন্তত একবার হলো বৃদ্ধাশ্রমে গিয়ে সবার সাথে আড্ডা মেরে সবার দুঃখ দূর করে দিস। তোর আপনজন হোক বা দূরের কেউ কারোর সাথে অন্যায় হলে তুই এগিয়ে যাস সবার আগে। সবার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে জানিস সমানভাবে।
তোর মনে আছে একবার তুই আমার বাইক চালাতে গিয়ে কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করেছিলি, তোর হাত পা ছিলে রক্তাক্ত হয়ে গেছিল, তবুও তুই সেই আহত কুকুরটাকে নিয়ে পশু হাসপাতালে গিয়েছিলি। তোর সেই পিকনিকের কথা মনে আছে? আমরা বান্দরবান গিয়েছিলাম, যেখানে আমরা এক তুফানের কারণে জঙ্গলে আটকে গিয়েছিলাম। তখন আমাদের কাছে খুবই অল্প খাবার আর পানি ছিল। তখন একজন গরিব বৃদ্ধ আমাদের কাছে এসে খাবার সাহায্য চায়। তুই তোর শেষ খাবারটুকু বৃদ্ধকে দিয়ে দিস। যে মেয়ে সবার জন্য এত ভাবে, সে তার স্বামীর কত না খেয়াল রাখবে। তাহলে আকাশই তো এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ছেলে হলো না? আমি কথাগুলো বলেই পেছন ঘুরে দাঁড়ালাম। কথাগুলো বলার সময় আমার চোখের কোণে অশ্রু জমে গিয়েছিল। আমি হাতের উল্টো পাশ দিয়ে দ্রুত চোখের পানি মুছে ফেললাম, যাতে জান্নাত আমার কান্না না দেখতে পারে। আমি পুনরায় বললাম, যাই হোক জান্নাত, আমাকে যেতে হবে এখন। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার লাইফ। ভালো থাকিস, পরে দেখা হবে। এই বলে আমি বেরিয়ে গেলাম। জান্নাত ছাদে দাঁড়িয়ে এক মনে আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। সে এখনো এক ঘরের মধ্যে আছে। আমি যখন তাকে কথাগুলো বলছিলাম তখন সে একদৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। সে ভাবতেও পারছে না আমি তাকে এত ভালো করে চিনি। জান্নাত যে এমন মানুষ এটা সে নিজেও আজ পর্যন্ত জেনে উঠতে পারেনি। তবে আমি জান্নাতকে সম্পূর্ণ চিনিও জানি। সে আনমনে ভেবে উঠল, রাশেদ আমাকে এত ভালো করে চিনে, রাশেদ এত ভালো করে আমার সম্পর্কে আমাকে বললো যেন আমি তার কাছে একটা খোলা বইয়ের মতো, যখন খুশি আমার মনের কথা বুঝতে পারে। হ্যাঁ ঠিকই তো, যখনই আমার মন খারাপ হয় সবার আগে রাশেদই ছুটে এসে আমার সব দুঃখ দূর করার চেষ্টা করে। কিন্তু একটা মানুষ এত ভালো করে অপর মানুষের কিভাবে জানতে পারে? এটা তখনই ঘটবে যখন সেই মানুষটি অপর পাশের মানুষটিকে মনে প্রাণে ভালোবাসবে। তার মানে কি রাশেদ আমাকে ভালোবাসে? আচ্ছা আমি কি সত্যি আকাশকে ভালোবাসি, নাকি আকাশের জন্য ফিলিংস আছে আমার কাছে? শুধু আবেগ যাকে আমি ভালোবাসার নাম দিচ্ছি। তাহলে আমি কাকে ভালোবাসি? আচ্ছা আমি কি আকাশকে মনে প্রাণে ভালোবাসি? না, আমার কাছে তো এমনটা কখনো লাগেনি। আকাশকে শুধু আমার ক্রাশ বলতে পারি। আচ্ছা রাশেদ আমাকে যেভাবে খোলা বইয়ের মতো পড়তে পারে, আমিও কি তাকে সেইভাবেই পড়তে পারি? হ্যাঁ, রাশেদের প্রত্যেকটা মনের কথা আমি সহজে বুঝতে পারি। বর্তমানে রাশেদের মনে প্রচণ্ড ব্যাকুলতা চলছে। সে যখন এখান থেকে চলে গেল আমি তার চোখে স্পষ্ট অশ্রু জল দেখতে পেয়েছি। তার মানে কি সে কাঁদছিল? কিন্তু কেন কাঁদবে? আমার আকাশের কথা শুনে কাঁদছিল না তো। তাহলে কি রাশেদ আমাকে ভালোবাসে? হ্যাঁ অবশ্যই ভালোবাসে। তবে আমি কাকে ভালোবাসি? জেরিনের বিয়ের সময় প্রিয়া রাশেদকে প্রপোজ করার আমি অনেক রেগে যাই, কিন্তু কেন রেগে যাই সেটা তখন বুঝতে পারিনি। আমি বিগত কয়েক বছর রাশেদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম, যাতে কোনো মেয়ে রাশেদের আশেপাশে না ঘেঁষতে পারে। সেটা কি শুধু বন্ধুত্বের খাতিরে, নাকি অন্য কিছু? রাশেদের পাশে অন্য কোনো মেয়ে ঘেঁষলে আমি সহ্য করতে পারি না। তাহলে এর নামে কি ভালোবাসা? জান্নাত এতক্ষণ নিজেকে নিজের এই কথাগুলো বলল। হঠাৎ তার চোখে ঝলমল করে, তার চোখে পানি। সে অজান্তে আমাকে কষ্ট দিয়ে ফেলেছে। এটা ভাবতে তার বুক কষ্টে ফেটে যাচ্ছে। কিন্তু এতক্ষণ অনেক দেরি হয়ে গেছে। আমি জান্নাতের বাসা থেকে বের হয়ে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে আমেরিকা যাওয়ার ব্যাপারে সব কথা বলে নিলাম। বাসায় গিয়ে আম্মু আব্বুকে আমেরিকা যাওয়ার কথা বললাম। তারা অনেক খুশি যে আমি এত বড় সুযোগ পেয়েছি, আবার অনেক দুঃখও পেয়েছে যে 1 বছর আমি তাদের থেকে দূরে থাকবো। পলাশের সাথে দেখা করে সবই জানালাম। সে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর সে বলল, দোস্ত, তবে অন্তত একবার জান্নাতকে বলে যা। না রে দোস্ত, জান্নাতের সামনে গেলে আমি আর নিজেকে আটকে রাখতে পারবো না, একেবারে ভেঙে যাব। তুই জান্নাতকে কিছু একটা বলে দিস। জান্নাত আর আকাশকে একসাথে দেখার মানসিকতা এখন আমার নেই। সব আত্মবল ভেঙে চুরমার হয়ে গেছে। যাই হোক, তুই সাবধানে থাকিস আর জান্নাতের দিকে খেয়াল রাখিস। মাত্র একটাই তো বছর, ফোনে যোগাযোগ তো হবেই। এখন যাই রে, অনেক কাজ করতে হবে। আগামীকাল সকাল 8টায় ফ্লাইট। এয়ারপোর্টে এগিয়ে দিবি না আমাকে? তোর সাথে আমি জাহান্নাম পর্যন্ত যেতে প্রস্তুত। আরে তো সামান্য এয়ারপোর্ট। আমি পলাশকে জড়িয়ে কেঁদে ফেললাম। পরের দিন সকালে জান্নাত ছুটে পলাশের কাছে আসে। জান্নাত উৎকণ্ঠিত হয়ে বলল, রাশেদের নাম্বার বন্ধ পাচ্ছি। রাশেদ কোথায় আছে জানিস কিছু? তোর সাথে আমার অনেক জরুরি কথা আছে। রাশেদ নেই, চলে গেছে আমাদেরকে ছেড়ে। চলে গেছে মানে কি? পলাশ জান্নাতের উপর আগে থেকে রেগেছিল। সে খানিকটা চিৎকার দিয়ে বলল, রাশেদ আমেরিকা চলে গেছে আমাদেরকে ছেড়ে। স্কলারশিপ পেয়ে সেখানে চলে গেছে। তো সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য হলো তোকে ভুলে যাওয়া। ছেলেটা পাগলের মতো তোকে ভালোবাসতো, আর তুই তার সরল সরল মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিস। পলাশের কথা শুনে জান্নাত সেখানেই বসে পড়ল। তার চোখ বয়ে নেমে আসছে অশ্রুধারা। সে ধারা সহজেই থামবার নয়। জান্নাতের আজ সব খালি খালি মনে হচ্ছে। জান্নাতের শরীর থেকে তার প্রাণ যেন আলাদা করে নেওয়া হয়েছে। পলাশও নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো এটাই আমাদের পরিণতি। সত্যি বলতে বাস্তব গল্পের চেয়ে অনেকটা ভিন্ন। বাস্তবতা এমনও হতে পারত, আমি এয়ারপোর্টে যাওয়ার ঠিক মুহূর্তেই জান্নাত এসে আমাকে জড়িয়ে ধরে তার ভালোবাসার কথা আমাকে জানিয়ে
আমাকে আমেরিকায় যাওয়ার পথ থেকে আটকে দিত, কিন্তু বাস্তবে যে এমনটা হওয়া অসাধ্য ব্যাপার। এসবই ভেবেই আমিও পাড়ি জমালাম এক অচেনা দেশে, যে দেশে রয়েছে আমার আগামী 1 বছরের ভবিষ্যৎ। সময়ের কাটার গতি এখানে এসে আরো দ্রুত হয়ে গেল। ধীরে ধীরে নতুন দেশে নতুন পরিবেশে খাপ খেয়ে এখানকার একজন হয়ে উঠেছি। নতুন দেশে হয়েছে নতুন প্রতিবেশী, নতুন ভার্সিটিতে পেয়েছি নতুন প্রফেসর, পেয়েছি নতুন বন্ধু বান্ধব। কিন্তু আমার মন থেকে মুছে যায়নি আমার প্রাণের থেকে প্রিয় আমার বন্ধু পলাশ আর আমার ভালোবাসা জান্নাত। কিন্তু জান্নাত এখন আমার নয়, অন্য কারো হয়ে গেছে। দেশ ছেড়ে চলে আসার পর পলাশের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি। জান্নাতের ব্যাপারে কিছু প্রশ্ন করলে সে এড়িয়ে যায়, তাই তাকে জান্নাতের ব্যাপারে আর কিছু জিজ্ঞাসা করি না। আকাশের নাম্বার না থাকায় সরাসরি জান্নাতের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তবে সে আমার ফোন পেয়েই কেটে দেয়। অসংখ্যবার ফোন করেছি, কিন্তু একবার ধরার প্রয়োজন মনে করে না। অবশ্য আমি জান্নাতের রাগ সম্পর্কে জানি, আর এখন সে আমার উপর রেগে আছে। তার রেগে যাওয়াটাই স্বাভাবিক। জান্নাতকে না বলে আমি দেশ ছেড়েছি, এটা জান্নাতের ছোট্ট মনটাকে অনেক গভীরভাবে আঘাত করেছে। তবে দেশে গেলে জান্নাত আর আকাশকে একসাথে দেখতে হবে, এই জন্য নিজেকে ভেতর থেকে মানসিকভাবে প্রস্তুত বানাচ্ছি। নিজেকে প্রস্তুত করতে আমার অনেক সময় লাগবে, তাই আমি এই দেশে সময় কাটাচ্ছি। এই দেশে আমাকে বিরক্ত করার মতো কেউই নেই। ঠিক 1 বছর পর জান্নাত গায়ে চাদর জড়িয়ে নিজের বাসার ছাদে এসে দাঁড়ালো। শীতকালে শীতল বাতাস শরীরটা কাঁপিয়ে তুলল। এই ভোরবেলায় শীতল বাতাস উপভোগযোগ্য, তবে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সঙ্গী তার পাশে নেই। হয়তো তার ভুলের জন্য আমি জান্নাতকে ছেড়ে চলে গেছি, কিংবা আমার নিজেরই দোষে। তবে এখনও জান্নাতের অপেক্ষার দিন শেষ, কারণ আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, যা জান্নাত পলাশের মাধ্যমে জানতে পেরেছে। এই 1 বছর জুড়ে জান্নাত নিজের ব্যাপারে অনেক প্রাইভেট আমাকে জানতে দেয়নি। আকাশকে জান্নাত সেদিনই না করে দিয়েছিল, যেদিন জান্নাত আমার প্রতি ভালোবাসা অনুভব করতে পারে। জান্নাত নিজেই নিজেকে বলল, অনেক অপেক্ষা করিয়েছিস রাশেদ, এবার আমার আর তোর কাছে আসার সময় হয়ে এসেছে। নিজের মনের মধ্যে কথাগুলো ভেবে একটা প্রশান্তিক হাসি দিল সে। কিছুদিন আগে আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে, মোটামুটি ভালো রেজাল্টই করেছি। এই রেজাল্ট নিয়ে দেশে গেলে প্রাইভেট কোম্পানিতে সর্বোচ্চ পদে চাকরি পাবো, আর যে কোনো বাবা মা তার মেয়েকে নির্দ্বিধায় আমার সাথে বিয়ে দিতে রাজিও হবে। তবে এইসবে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আরও কিছুদিন এদেশে থাকতে চাই। বাংলাদেশে ফিরে গেলে আবার সেই চিরচেনা মায়াবী মুখটাকে দেখে আমি আবার দুর্বল হয়ে যাব। এই 1টা বছর আমি নিজেকে প্রস্তুত করেছি যাতে জান্নাতের সামনে দুর্বল না হয়ে পড়ি। তবুও মনে সন্দেহ জাগে বরাবর। এদিকে আম্মু আব্বু আর পলাশ আমাকে ফোন করে আমার কানের পোকাগুলো মেরে ফেলেছে। তাদের একটাই কথা, আর সেটা হলো দেশে ফিরে আসা। তাই ভাবলাম অনেক তো হলো, এবার না হয় দেশে ফিরে যাই। এইসব ভেবে আমেরিকার রাস্তা দিয়ে হাঁটছি। এমন সময় লিন্ডা এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি সাথে সাথে লিন্ডাকে সারিয়ে নেই নিজের থেকেই। লিন্ডা বাংলাদেশে জন্মগত এবং আমেরিকার নাগরিক। লিন্ডা আমার সাথে মাস্টার্স কমপ্লিট করেছে। তার পাগল করা হাসি দেখে যে কেউ তার উপর ফিদা হয়ে যেতে পারে, তবে আমি নই। অবশ্য লিন্ডা আমাকে ভালোবাসে অনেক আগে থেকেই, তবে তার প্রপোজাল রিজেক্ট করে দিই আমি, এবং নিজের বন্ধু ভেবে তাকে আমার আর জান্নাতের ব্যাপারে সবটা খুলে বলি। জান্নাতকে তো আমি পাবো না, তবে জান্নাত ব্যতীত কাউকে নিজের মনটাও আর যে দিতে পারবো না। আমি লিন্ডাকে চোখ রাঙিয়ে বললাম, হচ্ছেটা কি লিন্ডা? রাশেদ, কতবার বলেছি আমি তোমাকে যে তুমি আমাকে মেনে নাও, কিন্তু না, তুমি তোমার জান্নাতকে নিয়ে পড়ে রয়েছো। আর ওইদিকে তোমার দেশে যাওয়ার তারিখও নিকটে চলে এসেছে। লিন্ডা, তোমাকে কতবার বলবো আমি যে জান্নাতকে ছাড়া? আমাকে বলতে না দিয়ে সে নিজেই বলা শুরু করলো। হ্যাঁ জানি তো, এখন আমিও হাল ছেড়ে দিয়েছি। শোনো, আমিও তোমার সাথে বাংলাদেশে যাব। আমি বুড়ো কোচকে জিজ্ঞেস করলাম, কি? কিন্তু কেন? নিজের দেশে পা রাখার জন্য কি আর কোনো কারণ আছে নাকি? অগত্যা তাকে নিয়ে বাংলাদেশে ফেরার প্ল্যান করলাম। তাই ভোর হতে আমেরিকা বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিই। দীর্ঘ পথ অতিক্রম করে আজ নিজ দেশের মাটিতে পা রাখলাম। জান্নাত যখন আমার দেশে ফিরে আসার খবর জানতে পারলো, তখন খুশিতে আত্মহারা হয়ে গেল। পরক্ষণে নিজেকে সামলিয়ে নিল সে, কারণ বেশি খুশি হওয়া ভালো না। এই 1টা বছর জান্নাতের মনে যে অনুভূতিগুলো জন্মেছে তা আমার সাথে বিনিময় করার সময় হয়ে এসেছে। দীর্ঘ পথ ও দীর্ঘ সময় পেরিয়ে নিজ দেশে পা রাখলাম। সবকিছু চেকিং করে আমি আর লিন্ডা বের হলাম এয়ারপোর্ট থেকে। শত শত ভিড়ের মাঝে পলাশের চেনা মুখটাকে খুঁজে পেতে কষ্ট হলো না। তবে পলাশের সাথে সেই চিরচেনা মুখ জান্নাতকেও দেখতে পেলাম। লিন্ডা হুট করে আমার হাত জড়িয়ে ধরে বলল, রাশেদ মাইন্ড করবে না। জান্নাতের মনে তোমার জন্য কোনো ফিলিংস থাকলে সে নিশ্চয়ই তোমার সাথে আমাকে দেখে চলবে। আমি আর কিছুই বললাম না, পলাশের দিকে এগিয়ে গেলাম। জান্নাত আমার সাথে আরেকটি মেয়েকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল, তবে রাগ নিজের মধ্যে দমিয়ে রেখে কষ্টে অভিমানে সেখান থেকে চলে গেল। জান্নাতের এভাবে চলে যাওয়া দেখে আমি ভেবাচেকা খেয়ে গেলাম। জান্নাতের ব্যাপারে না হয় পরে ভাবা যাবে। আমি লিন্ডার হাত ছেড়ে পলাশের কাছে গেলাম। আমাকে দেখে পলাশ জড়িয়ে ধরল। পলাশ আমাকে ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছিস বন্ধু? আমি তো ভালোই আছি, কিন্তু তুই অনেকটা চিকন হয়ে গেছিস। ডায়েট করা শুরু করেছিস নাকি?
আরে না, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। এত কাজের প্রেসারে ওজন এমনিতেই কমে গেছে। আমি পলাশের কথা হেসে দিলাম। হাসি থেমে পলাশ আমাকে জিজ্ঞাসা করলো, মেয়েটা কে রে? এ হলো লিন্ডা, আমার ফ্রেন্ড। আর লিন্ডা, তোমাকে যার কথা বলতাম, আমার জানি চিকার দোস্ত, এ হলো পলাশ। পলাশ আর লিন্ডা হ্যান্ডশেক করে ভাব বিনিময় করলো। আমি পলাশকে জিজ্ঞাসা করলাম, জান্নাত এভাবে চলে গেল কেন? আর জান্নাতের সাথে আকাশকে তো দেখতে পেলাম না। আকাশের ব্যাপারটা আমি তোকে বলতে পারবো না। জান্নাতের সাথে আকাশ নেই কোনো এক কারণে। যা, তুই জান্নাতের মাধ্যমে জানতে পারবি। আর তুই তো জানিস যে জান্নাত তোর সাথে কোনো মেয়েকে সহ্য করতে পারে না। আমার জানা মতে জান্নাতের বয়ফ্রেন্ড আছে, তাহলে সে রাশেদের ব্যাপারে এত সেন্সিটিভ কেন? হয়তো এটাকে ট্রু ফ্রেন্ডশিপ বলে, কিংবা ট্রু লাভ। শেষের লাইনটা ফিসফিসিয়ে বলল, তা চল বাসায় যাই। আর লিন্ডা, তুমি কি আমার বাসায় থাকবে? না রাশেদ, এখানে আমার আঙ্কেল আন্টি আছে, তাদের বাসায় উঠবো আমি, আর পরে তো আমাদের দেখাই হবে। ঠিক আছে, গুড বাই। লিন্ডাকে বিদায় জানিয়ে আমি পলাশের বাইকে উঠে পড়লাম। পলাশ এখন ঠিকমতো বাইক চালাতে পারছে। আমি প্রফুল্লিত হয়ে বললাম, দোস্ত, তুই তো দেখি পাক্কা বাইক চালাতে পারিস এখন। হ্যাঁ, ট্রেনিং সেন্টার থেকে শিখেছি। তো দোস্ত, তোর সাথে মেয়েটাকে না আমার হেভি পছন্দ হয়েছে, একটু ছেটিং করে দে না। কথা মন্দ বলিসনি, তোর সাথে লিন্ডার সেটিং হলো অন্তত সে আমার পিছু ছেড়ে দেবে। পলাশ তখন বুড়ো কুসকে জিজ্ঞেস করলো, তার মানে লিন্ডা তোকে ভালোবাসে? ভালোবাসতো, তবে জান্নাতের ব্যাপারে থেকে সবটা বলার পর সে চুপ হয়ে গেছে। তাহলে তো আমার লাইনটা ক্লিয়ার। তারপর পলাশ আমাকে আমার বাসায় নামিয়ে নিজের বাসায় চলে যায়। আমি আব্বু আম্মুর সাথে দেখা করলাম। ওনারা আমাকে দেখে ভীষণ খুশি হয়েছে। আমি আব্বু আম্মুকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাদের কিছু বলিনি আমার দেশে ফেরার কথা। সে যাই হোক, আমি পরের দিন বিকেলে নিজের আড্ডাখানায় চলে গেলাম। এই আড্ডাখানায় আগে কতই না আড্ডা দিয়েছি আমরা তিনজন মিলে, তবে এখন আড্ডাখানার পরিবেশ দেখে মনে হচ্ছে অনেক মাস ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে জায়গাটি। কিছুক্ষণের মধ্যে পলাশ এসে পড়ল। আমি পলাশকে জিজ্ঞাসা করলাম, কিরে বন্ধু, আড্ডাখানার এরকম অবস্থা কেন? আর অবস্থা, তুই যাওয়ার পর জান্নাত আর আমি এখানে কখনো আসিনি। জান্নাত তো সবসময় মনমরা হয়ে থাকতো। কেন, জান্নাত কি আকাশের সাথে সুখী নেই? তুই নিজে জিজ্ঞাসা করে নে। পলাশ ইশারায় আমাকে পিছনে তাকাতে বলে। আমি পিছনে তাকাতে চমকে উঠি, কারণ আমার পিছনে জান্নাত অগ্নিশর্ম হয়ে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলার আগে জান্নাত ঠাস করে থাপ্পড় মেরে আমার গাল গরম করে দিল। আমার কান থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। আমি গালে হাত দিয়ে করুণ দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে বললাম, তুই আমাকে মারতে পারলি? জান্নাত রাগে ফুসফুস করছে, তাই কথা বলানোর জন্য বললাম, কেমন আছিস? আকাশ কোথায়, দেখছি না যে। বিয়ে করেছিস নাকি আমি আসার পর করার চিন্তা করছিস? আবারও ঠাস করে অপর গালে থাপ্পড় খেলাম। দুগাল লাল হয়ে গেছে। আশেপাশের পাবলিক বিনা পয়সায় শো দেখছে। আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। নিচু কণ্ঠে পড়লাম, আবারও মারলি? জান্নাত কিছু না বলে আমাকে জড়িয়ে ধরলো। একটু পর আমার শার্ট ভেজা অনুভব করলাম। আমি বিস্মিত কণ্ঠে বললাম, জান্নাত, তুই কাঁদছিস? কাঁদতে দে রাশেদ। তুই যাওয়ার পর এমন কোনো দিন নেই যে জান্নাত কাঁদেনি, কিন্তু গত 2 মাস ধরে জান্নাত কাঁদেনি। আজকে কাঁদতে দে। জান্নাত আমাকে ছেড়ে দিল। আমি বললাম, আরে কাঁদছিস কেন, এটা তো আগে বল। তুই আমাকে একা রেখে কেন চলে গেলি রাশেদ? তোকে অনেক মিস করেছি রে। তুই আমাকে ভালোবাসতি, এ কথা কেন বলিসনি? তুই যতটা না কষ্ট পেয়েছিস, আমিও ততটাই কষ্ট পেয়েছি। আমি যখনই কোনো ভুল পথে পা দিই, তখনই তুই আমাকে সঠিক পথে নিয়ে আছিস। আর সেই দিনও আকাশের জন্য ফিলিংস আমার জন্য শুধু আবেগ ছিল, এটা তুই আমাকে অজান্তেই বুঝিয়ে গেছিস। ভালোবাসা তো একটা অনুভূতি। কাউকে ভালোবাসতে হলে আগে তাকে খোলা বইয়ের মতো বুঝতে হয়, এমন কিছু জানতে হয় যা সে নিজেও জানে না। তেমনই তুই আমার সম্পর্কে যা জানিস তা বোধ হয় আমিও জানি না। তুই আমাকে ভালোবাসার আসল মানে বুঝিয়েছিস। দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু টেল ইউ দেন আই লাভ ইউ। হ্যাঁ রাশেদ, তুই যাওয়ার পর প্রত্যেকটা মুহূর্ত আমি তোর চিন্তায় কাটিয়েছি। তুই যদি বলিস আমি তোকে মিস করেছি কি না, তাহলে আমি বলবো, মিস তো তাকে করা হয় যাকে ভুলে যাওয়া যায়। কিন্তু তুই তো আমার মনের মধ্যেই ছিলি। যতদিন বেঁচে থাকবো এই মনে শুধু তোর। জান্নাতের এত বড় একটা লম্বা স্পিচ শুনে আমার মাথা ঘুরছে। এই 1 বছর নিজেকে যতটুকু শক্ত করেছি, জান্নাতের কথাগুলো শোনার পর আগের মতো হয়ে গেলাম। আমার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই পানি কষ্টের নয়, বরং অমূল্য কিছুর প্রাপ্তির। আমি পলাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, জান্নাত কি কোনো বাংলা ছবি দেখে আনছিস? এত ভালো ডায়লগ কোন ছবির? আমার কথা শুনে জান্নাত রেগে সেখান থেকে চলে যেতে লাগলো। আমি জান্নাতের হাত ধরে টান দিয়ে আমার বুকের সাথে মিশিয়ে ফেললাম। তোকে কোথাও হারিয়ে যেতে দিব না। তুই তো আমার স্বপ্নের রাজকুমারী। তুই চলে গেলে আমি বাঁচবো কিভাবে? হ্যাঁ? জান্নাত তখন অশ্রুমাখা নয়নে বলল, তাহলে এত কষ্ট দিলি কেন? এতগুলো বছর আমার উপর যা অত্যাচার করেছিস তার হিসাব নিব না? আমার কথা শুনে জান্নাত আর পলাশ হেসে ওঠে। কিছুদিনের মধ্যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়ে যাই।
চাকরি করার পর জান্নাতের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাই। জান্নাতের বাবা মা আমাকে নিজের মেয়ের সাথে বিয়ে দিতে দ্বিমত পোষণ করেননি। পলাশের সাথে লিন্ডার একটা সেটিং করে দিতে প্রায় একটা বোঝা নামলো আমার ঘাট থেকে। দোতলা বাসার ছাদে নিশিরাতে আমি আর জান্নাত দোলনায় বসে আছি। আমাদের ভাবতে অবাক লাগছে যে কিছুক্ষণ আগে আমাদের বিয়ে হয়ে গেছে। জান্নাত আমার কাঁধে তার মাথা রেখে বলল, জানিস রাশেদ, তুই যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলি তখন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। মনে হয়েছিল আমার শরীরের কোনো অংশ মিসিং। তোর কি মনে হয় তোকে ছাড়া আমি এতগুলো মাস খুশিতে ছিলাম? তুই যতটা না দুঃখ পেয়েছিলি তার থেকে বেশি দুঃখ আমি পেয়েছি। জান্নাত তখন আমার কাঁধ থেকে মাথা উঠিয়ে বলল, ছাড় না এইসব পুরনো কথা, নতুন জীবনের নতুন কথাগুলো ভাব। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার বিয়ে হয়ে গেছে, তাও আবার তোর সাথে। 1 মিনিট, আমরা তখন স্বামী স্ত্রী, তাহলে আমরা একে অপরকে তুই করে কেন সম্বোধন করছি? তাহলে কি বলবো? কেন তুমি বলবো? হ্যাঁ, আইসে ছোটবেলা থেকে তুই বলে আসছি, আর এখন নাকি তোকে তুমি করে বলতে হবে। যা ভাগ, তুমি বলবো না। তুই আবার ঝগড়া করছিস? তো কি করব? ওয়েট, দেখাচ্ছি। এই বলে জান্নাতকে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁটের আলতো ছোঁয়া দিলাম। ছুঁয়ে দিলাম ভালোবাসার স্পর্শ, এঁকে দিলাম ভালোবাসার চিহ্ন। এভাবে হ্যাপি এন্ডিং হলো একটা লাভ স্টোরির, যে লাভ স্টোরিতে নেই কোনো স্বার্থ, নেই কোনো নোংরামি, নেই কোনো অহংকার, আছে শুধু ভালোবাসা আর ভালোবাসা। যে ভালোবাসা থাকবে অনন্তকাল জুড়ে। এই ভালোবাসা কেউ পায় আবার কেউ হারায়, তবে যারা পায় তারাই সত্যিকারের ভাগ্যবান। যাই হোক, গল্পের সমাপ্তি তো হয়ে গেল, আর আপনারা এখনো বসে আছেন আমাদের হ্যাপি এন্ডিং দেখার পর। কি হিংসা হচ্ছে? নিজেদের ভাগ্যের ওপর সব কিছু ছেড়ে না দিয়ে নিজের থেকে চেষ্টা করুন, কারণ প্রতিটা ভালোবাসার একটা এন্ডিং আছে। হোক না স্যাড কিংবা হ্যাপি, এন্ডিং তো আছেই। গুড বাই।